বুঝতে পারিনি। যত সব আজাইরা পাবলিক। বিড়বিড় করতে করতে চলে গেল। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালানো শুরু করলো। বাসার কাছে আসতেই গাড়ি থেকে নেমে অনিমার কাছে এসে বলল, এখনো মাথা ব্যথা করছে? হালকা হেঁটে যেতে পারবেন? গাড়ি থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় বসে পড়লো। নিহান অনিমার সামনে এসে বলল, এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি, খেলে ভালো লাগবে। অনিমা মাথা নাড়ালো। নিহান যাবার সময় হঠাৎ খেয়াল করলো ঘরের ফ্যানের সুইচ চালু নেই। ফ্যানের সুইচ চালু করে দিয়ে কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা শরবত এনে অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা এক নিঃশ্বাসে পুরো শরবতটা খেয়ে ফেললো। খালি গ্লাসটা নিয়ে ফিরে যেতেই অনিমা ক্লান্ত স্বরে বলল, বাসায় তেল থাকা সত্ত্বেও আপনার তেল কেনার কারণটা আমি জানি। নিহান তড়িৎ গতিতে অবাক হয়ে অনিমার দিকে তাকালো, জিজ্ঞাসু দৃষ্টিতে। আপনি দেখার আগে আমি সোহানকে দেখেছি, আর আপনি চেয়েছিলেন আমি যেন না দেখি, সেজন্য তেল কেনার জন্য আবার হাসপাতালের দিকে ফিরে গিয়েছিলেন। আপনি হয়তোবা ভেবেছেন আমি সোহানকে দেখলে পাগলামি করব, খাওয়া দাওয়া ছেড়ে দেব, কান্নাকাটি করব, আগের বারের মতো, তাই না? নিহান কোনো উত্তর দিল না। অনিমা আবারও বলা শুরু করলো, ওই মানুষটার জন্য কান্না করার কোনো মানে হয় না, ওর জন্য কান্না করা মানেই হলো বোকামি। কিন্তু আগেরবার তো কান্না করেছিলেন, সোহানের জন্য কান্না করেছিলাম, সে কথা আপনাকে কে বলল? নিহান অবাক হয়ে বলল, সোহান আপনার সাথে দেখা করার পরে তো কান্না করেছিলেন, খাওয়া দাওয়া করেননি। আমি সোহানের জন্য কান্না করিনি, আমি জাস্ট আমার বাচ্চাটার কথা ভেবে কান্না করেছি। ও যদি বড় হয়ে জানতে পারে ওর বাবা এমন, তাহলে ও কতটা পরিমাণ কষ্ট পাবে সেটা ভেবে কান্না করেছি। ওই মানুষটার জন্য কান্না করার কোনো প্রশ্নই আসে না। আপনি জানেন আমি কেন সোহান বলার সাথে সাথেই সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি? একটুও চেষ্টা করিনি থাকার। কারণ আমি আগেই ওর চালচলন, কথাবার্তা, ব্যবহার দেখে বুঝে গিয়েছিলাম ও অন্য নারীর প্রতি আসক্ত। আগে থেকে নিজেকে প্রস্তুত রেখেছিলাম যাতে ওই মানুষটার সামনে আমাকে কান্না করতে না হয়, হাত জোর করে ভিক্ষা করতে না হয় ওর সাথে থাকার জন্য। নিহান কথাগুলো শুনে ধীর পায়ে অনিমার সামনে এসে দাঁড়ালো। হাঁটু মুড়ে বসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না অনিমা, আমি বাচ্চাটাকে কোনো দিন সোহানের কথা জানতে দেব না। একজন ভালো বাবা হতে যা যা করা লাগে আমি সব করব। বাবার স্নেহ, ভালোবাসার অভাব কোনোদিন বুঝতে দেব না। কোনোদিন বুঝতে দেব না যে আমি ওর বায়োলজিক্যাল ফাদার নই। সোহানের থেকে সব রকম বিপদ আপদ থেকে ওকে আমি রক্ষা করব। একটা আচরও লাগতে দিব না ওর গায়ে, প্রমিস করলাম আপনাকে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। অনিমা মাথা নাড়ালো। নিহান হেসে খালি পানির গ্লাসটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে প্রায় 3টা মাস কেটে গেল। আর একদিন পর অনিমার অপারেশন। নিহান একদিন আগে থেকেই সবকিছুর ব্যবস্থা করা শুরু করেছে। অফিস থেকেও ছুটি নিয়ে নিয়েছে অনিমা। অনিমা বিছানায় বসেছিল আর নিহান সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছিল অন্য রুমে বসে। হঠাৎ অনিমার চিৎকার শুনে হাতে থাকা কাপড় ফেলে দৌড়ে রুমে যেতেই দেখলো অনিমা পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। কি হয়েছে অনিমা, পেট ব্যথা করছে? অনিমা মাথা নাড়লো। নিহান কি করবে বুঝে উঠল না। আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হাঁটতে পারবেন? নিহান অনিমাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করতে করতে বলল, একটু সহ্য করুন, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ডাক্তার বাচ্চা ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আলট্রা করলো। রিপোর্ট দেখে ডাক্তার বলল, বাচ্চার অবস্থা ঠিক নেই। এই অবস্থায় বাচ্চা আর মা দুজনেরই ঝুঁকি আছে। দুজনেই বাঁচতে পারে, আবার যে কোনো একজনও বাঁচতে পারে। সঠিক করে আমরা বলতে পারছি না। কথাগুলো শুনে নিহানের সারা গা শিউরে উঠল। কোনো যত্নের তো কমতি রাখেনি সে, সব সময় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে সে। তাহলে এমনটা কেন হলো? এমন তো হবার কোনো কথা ছিল না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন। আমি চাই বাচ্চা মা দুজনেই যাতে ভালো থাকে। চেষ্টা তো করবই, আপনাকে জানিয়ে রাখলাম। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যে কোনো ডিসিশন নিতে হতে পারে আপনার, হয় আপনার স্ত্রী না হলে আপনার বাচ্চা। আমি কোনো অপশন নিতে চাই না, আমার দুজনকেই লাগবে। ডাক্তার অবাক হয়ে বলল, নিজে একজন ডাক্তার হয়ে আপনি অন্য একজনকে এই কথা কিভাবে বলেন? আপনার তো বোঝা উচিত সিচুয়েশনটা। নিহান কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনিমাকে এখন অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিহান দৌড়ে গিয়ে অনিমার কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কোনো চিন্তা করবেন না অনিমা, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক আছে। আমি আপনার জন্য ওয়েট করছি, বাচ্চাটাকে দেখার জন্য ওয়েট করছি। কিচ্ছু হবে না আপনাদের, আমি কিচ্ছু হতে দেব না। আপনি জাস্ট ফিরে আসেন আমার কাছে, আমি আর কিচ্ছু চাই না। প্লিজ ফিরে আসবেন, যেভাবেই হোক আপনাকে আসতে হবে আমার কাছে। আপনাদের দুজনের জন্যই আমি এখানে ওয়েট করছি। নিহানের গলা কাঁপছে, সব কথা গলায় দলা পাকিয়ে আসছে। নিহানের কথা শুনে অনিমা কিছুই বুঝলো না, শুধু মাথা নাড়ল। নার্সা অনিমাকে ট্রেতে করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। দরজা বন্ধ হবার আগ পর্যন্ত নিহান এক দৃষ্টিতে তাকিয়েছিল। অনিমা যাবার পর নিহান জোরে জোরে শ্বাস নিতে বলল, কিচ্ছু হবে না অনিমার, সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলেছেই দুজনেরই বাঁচার চান্স আছে, তাহলে তো চিন্তা কেন করছি আমি? কিছুক্ষণ বাদেই অপারেশন শেষ হবে, আর তখন আমি দেখব অনিমা আর বাচ্চাটাকে। ওয়েট করা ছাড়া আমার আর কিছুই করার নেই। 4-5টা শ্বাস নেবার পরও নিহান নিজেকে আটকাতে পারল না। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো গালে। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। কিচ্ছু হবে না,
বিড়বিড় করতে করতেই কান্না করতে লাগলো। পকেটে ফোন বেজেই যাচ্ছে। ওর সামনে দিয়ে সবাই ওর দিকে তাকাতে তাকাতে যাচ্ছে। কেউই নিহানের কান্নার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। নিহানের সেদিকে কোনো খেয়ালই নেই। ও শুধু প্রার্থনা করছে যেন দুজনেই সুস্থভাবে ওর কাছে ফিরে আসে। নিহানকে ফোনে না পেয়ে নিহানের মার মাথায় চিন্তা ভর করলো। ও তো কোনোদিন এমন করে না, যতই ব্যস্ত থাকুক ফোন রিসিভ করে। তাহলে আজকে কি হলো? ফোন কেন ধরছে না? কোনো বিপদ আপদ হলো না তো? যাবার সময় কেন বললো নিহানের জন্য দোয়া করতে? ও যা চায় তাই যেন হয়। ভাবতে ভাবতে সোফায় বসে পড়লেন। কেবল 10 মিনিট গেল। এইটুকু সময়টাকে নিহানের কাছে 1000 বছরের সমান লাগছে। মাথায় দুশ্চিন্তারা জেকে বসে আছে। অস্থির হয়ে আছে সারা শরীর। বারবার সামনের অপারেশনের থিয়েটারের দিকে চোখ যাচ্ছে। কখন লাল বাতিটা নিভে যাবে আর ডাক্তার এসে বলবে সব ঠিক আছে। ফ্লোর থেকে উঠে সামনের চেয়ারটায় বসলো। কিছু সময় যেতেই অপারেশন থিয়েটারের লাইট নিভতে দেখে বসে থেকে উঠে দাঁড়ালো। শুকনো গলায় কয়েকটা ঢোক গিলল। মাথায় নানা রকম কথা আসছে, সেসবকে পাত্তা দিল না। ডাক্তার বের হতেই দ্রুত পায়ে ডাক্তারের কাছে যেতেই ডাক্তার বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনার মেয়ে হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। নিহান কথাটা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি কি পেশেন্টের সাথে একটু দেখা করতে পারবো? ডাক্তার যেতেই নার্স এসে নিহানের কোলে বাচ্চাটাকে দিল। অনেক মিষ্টি একটা মেয়ে হয়েছে আপনার। নার্স যখন নিহানের কোলে বাচ্চাটাকে দিচ্ছিল তখন নিহানের ভয় হচ্ছিল। মনে হচ্ছিল ওর কোনো অসাবধানতার জন্য বাচ্চাটা যদি ব্যথা পায় কিংবা ভালো করে যদি কোলে নিতে না পারে। বাচ্চাটাকে কোলে নেবার সাথে সাথে নিহানের সমস্ত ভয় দূর হয়ে গেল। নিহান অপারেশন রুমের ভেতরে গেল। অনিমা তখন চোখ বন্ধ করে শুয়েছিল। সামনের চেয়ারটায় বাচ্চাটাকে নিয়ে বসলো। দেখুন অনিমা, বাচ্চাটা পুরো আপনার মতো হয়েছে। নাক, চোখ, মুখ সবটাই ডুপ্লিকেট আপনার মতো। আমি অনেক খুশি হয়েছি আপনাদের দেখে। বাচ্চাটাকে আর আপনাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল ডাক্তারের কথা শুনে। এখন আপনাদের দুজনকে সুস্থ দেখে অনেক প্রশান্তি পাচ্ছি। আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছেন। আমি আপনাকে ডিস্টার্ব করব না, অনেক কষ্ট করেছেন। এখন ঘুমটা প্রয়োজন। দেখুন বাবুটাও আমার কোলে চুপচাপ শুয়ে আছে, কোনো কান্নাকাটি করছে না। তার মানে আমি কি ধরে নেব ও আমাকে পছন্দ করেছে? আমি চাই বাচ্চাটা আপনার মতো হোক, শুধু চেহারাটা দিয়ে নয়, বিহেভিয়ার দিয়েও আপনার মতো শান্তশিষ্ট হোক। তবে আপনার মতো সব রকম অন্যায় মেনে নিক সেটা আমি চাই না। আমি চাই বাবুটা প্রতিবাদ করুক সকল অন্যায়ের, সেটা হোক কাছের মানুষ বা দূরের। কিন্তু আপনি বাবুটাকে না দেখেই ঘুমাবেন, এটা কি করে হয়? বলতে না বলতেই অনিমা চোখ খুলল। অনিমাকে এমন হঠাৎ করে চোখ মেলতে দেখে নিহান অবাক হয়ে বলল, আপনি ঘুমাননি? এতক্ষণ জেগেছিলেন? অনিমা শোয়া থেকে ওঠার চেষ্টা করতে নিহান বাধা দিয়ে বলল, উঠবেন না, মাত্র আপনার অপারেশন হয়েছে। আমি বাবুকে আপনার পাশে শুইয়ে দিচ্ছি। বলেই বাচ্চাটাকে অনিমার পাশে শুইয়ে দিল। অনিমা শোয়া থেকেই বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। নিহান ভ্রু কুঁচকে বলল, কিসের জন্য? এমনি, হঠাৎ দিতে ইচ্ছা হলো। কথা বলতে না বলতে নিহানের পকেটের ফোন তীব্র শব্দে বেজে উঠল। আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি। অনিমা ওপর থেকে নিচে মাথা নাড়ালো। নিহান রুম থেকে বের হতে না হতেই কল কেটে গেল। মোবাইল স্ক্রিন ওপেন করতেই 25টা মিসড কল দেখলো মায়ের। শিট, এত কিছুর মাঝে ফোনটার কথা মনেই ছিল না। এখন মাকে কি বলবে সে? আর কত মিথ্যা কথা বলবে? মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। একটা শ্বাস নিতেই আবার ফোনটা বেজে উঠল। নিহান সাথে সাথেই ফোনটা রিসিভ করলো। কিরে, এতবার কল করলাম, রিসিভ করলি না কেন? আম্মু, আসলে আমি একটু বিজি ছিলাম। সেটা ফোন রিসিভ করে বললে কি সমস্যা হতো? এই কথা বলতে আর কতক্ষণই বা লাগতো? জানিস আমি কত টেনশনে ছিলাম, ভাবলাম কোনো বিপদে পড়েছিস কিনা। সরি আম্মু। এখন কি করিস? তেমন কিছু না। আচ্ছা আমি রাখছি, বাসায় এসে কথা হবে। বলেই ফোন কেটে দিয়ে রুমের ভেতর ঢুকতেই অনিমা জিজ্ঞাসা করলো, আপনার মা কল করেছিলেন? কি বললেন? আমি কোথায় আছি, কি করছি, এইসব আর কি। আপনি কি উত্তর দিলেন? বললাম কাজে আছি, পরে কথা বলবো। মিথ্যা বলেছেন? এছাড়া আর কি করার আছে আমার? আমি যদি আম্মুকে বলি আপনার সাথে আছি, ঠিক কি হবে সেটা শুধু আমিই জানি। আপনি আমার আম্মুকে চেনেন না। যদি জানতে পারেন আপনি তাকে মিথ্যা বলছেন তখন এটা তখন দেখা যাবে। আমি সামলিয়ে নেব। আপনি রেস্ট করুন, কথা বলবেন না। ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন। নিহানের কথা মতো অনিমা চুপ হয়ে গেল। আসলে কথা বলার সময় পেটে টান পড়ছে, তাই চুপ থাকাই ভালো। কিন্তু তার জন্য কেউ মিথ্যা কথা বলুক সেটাও অনিমা চায় না। নিহান একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে, শুধুমাত্র তার জন্যই। নিজেকে অপরাধী মনে হচ্ছে ভেবেই মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ বাদেই নিহান এক বাটি স্যুপ নিয়ে এসে অনিমার সামনের চেয়ারে বসলো। বসে স্যুপের ঢাকনা খুলতে খুলতে বলল, বাবু ঘুমিয়ে পড়েছে? কিছুক্ষণ আগেই ঘুমালো। এই স্যুপটুকু খেয়ে নিন, সকাল থেকে তো কিছুই খাননি। আর এখন এই অবস্থায় আপনাকে ভারী খাবার খাওয়ানো যাবে না, সব লিকুইড খাবার খেতে হবে। কিন্তু স্যুপ যে আপনার পছন্দ না সেটা আমি জানি, কিন্তু এই স্যুপটা হসপিটাল থেকে কিনা না, হোমমেড, ঘরে বানানো। আশা করি ভালো লাগবে। বলেই নিহান 1 চামচ স্যুপ অনিমার দিকে এগিয়ে দিল। অনিমাও আর কথা না বাড়িয়ে স্যুপটা মুখে দিতেই বুঝতে পারলো স্বাদটা একদম আলাদা। অন্যান্য স্যুপে তো লবণও ঠিক মতো দেয় না, বিশেষ করে হাসপাতালের স্যুপগুলোতে শুধু পানির মতো বোঝা যায়।
ওইগুলোর থেকে এই স্যুপটার টেস্ট পুরোই ভিন্ন রকম। অনিমার খাওয়া দেখে নিহান মনে মনে মুচকি হাসলো। যাক, অনিমার পছন্দ হয়েছে। কত শত ইউটিউবের ভিডিও দেখে তারপর স্যুপটা বানিয়েছে। আরেক চামচ অনিমার দিকে এগিয়ে দিতে দিতে বলল, বাবুর নাম কি রাখবেন ভেবে দেখেছেন? না, ভাবা হয়ে ওঠেনি। আমার একটা পছন্দ হয়েছে নাম, বলি? বলেন। অরিন রাখলে কেমন হয়? আপনার নামের সাথে মিল আছে, তাই এই নামটা চুজ করা। বাহ, বেশ ভালো নাম তো, পছন্দ হয়েছে আমার। তাহলে এখন থেকে ওর নাম অরিন। আকিকা করিয়ে পুরো নামটা ঠিক করব। নিহান হেসে মাথা নাড়ল। নিহান, তোর সাথে আমার কিছু কথা আছে। নিহান কেবল বাসায় ঢুকে নিজের রুমে যাচ্ছিল। মায়ের এমন কথা শুনে দাঁড়িয়ে গেল। পিছন ফিরে বলল, একটু পরে কথা বলি, অনেক টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়ে এসে কথা বলছি, কেমন? বলেই যাওয়া ধরতে নিলেই আবার নিহানের মা আটকে দিল। আদেশের স্বরে বলল, তোমাকে আমি বলেছি তোমার সাথে আমার কিছু কথা আছে, মানে এখনই কথা আছে, সোফায় বসো। মায়ের এমন কথা শুনে নিহানের ভুরু কুঁচকে এলো। কি এমন বলবে যা পরে বললে হয় না? সোফায় বসতে বসতে বলল, বলো কি বলবে শুনি। নিহানের মা গম্ভীর কণ্ঠে বলল, তুই বিয়ে কবে করবি? হঠাৎ এই প্রশ্ন? 8 মাসের বেশি হয়ে গেল, তুই এখনো বিয়ে করার কোনো নামগন্ধ নেই। আমি তোর মা, তোকে নিয়ে আমার টেনশন হয়। কয়েকদিন পরেই নিহানের মা খুশি হয়ে বললেন, তাহলে তিথির মার সাথে কথা বলি। তিথির মার সাথে কেন কথা বলবে? তিথির মা আজকেও ফোন দিয়েছিল, বলল তিথি নাকি এখনো তোকে বিয়ে করতে রাজি। দেখেছিস মেয়েটা কত ভালো, এত কিছুর পরও তোকে বিয়ে করতে চাইছে। এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তিথিকে বিয়ে করব না। বিয়ে করলে অনিমাকেই করব। তুই আবার অনিমার নাম নেওয়া শুরু করেছিস। মেয়েটা কি তোকে জাদু টাদু করলো নাকি বলতো? মাথা থেকে যাচ্ছেই না। ওই মেয়ে আমাকে জাদু কেন করবে? কোনো জাদুটোনা করেনি, বরং আমি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছি। এতে ওনার কোনো দোষ নেই। শুধু শুধু ওনাকে বাজে কথা বলবে না। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। শুধু শুধু বারবার তিথিকে বিয়ে করার কথা বলে আমাকে রাগিয়ে দিও না। সারা জীবন তোমার কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্যই ছিল না। আমি সব সময় তোমার কথা শুনে এসেছি, সম্মান করে এসেছি, কিন্তু বিয়ের ক্ষেত্রে আমি তোমার কথা রাখতে পারবো না। বলেই সোফা থেকে চলে গেল। নিহানের কথা শুনে নিহানের মা হতবম্ব হয়ে বসে রইলেন। তার চাওয়াটা কি ভুল? একজন মা হয়ে ছেলের জন্য যোগ্য পাত্রী খোঁজাটা কি ভুল? 3 দিন পর আজকে অনিমা হাসপাতাল থেকে বাসায় যাবে। নিহান সবকিছু ব্যাগে প্যাক করে ফেলেছে। এই তো আর 10 মিনিট পর 9টা বাজলেই হাসপাতাল থেকে বেরিয়ে যাবে। 9টা বাজার সাথে সাথে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠল। অনিমার কোলে অরিন। নিহান সব ব্যাগপত্র গাড়ির পেছনে রেখে সামনের ড্রাইভিং সিটে এসে বসলো। কিছুক্ষণ বাদে অনিমার মনে হলো ওরা বাসার দিকে যাচ্ছে না, বরং অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। অনিমা অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাসায় যাওয়ার রাস্তা না। নিহান ড্রাইভ করতে করতেই বলল, কাজী অফিসে যাচ্ছি। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, মানে কিসের জন্য? নিহান বিরক্ত হয়ে বলল, কাজী অফিসে মানুষ কিসের জন্য যায়? বিয়ে করতে। তাহলে আমরাও বিয়ে করতেই যাচ্ছি। মানে হুট করে কোনো প্রস্তুতি ছাড়া? আপনি তো আমাকে আগেও বলতে পারতেন। তাহলে অন্তত অনিমার কথা শেষ করার আগে নিহান বলল, ডিসিশনটা যে আমি অনেক আগেই নিয়ে নিয়েছি ব্যাপারটা এমন না, গতকাল নিয়েছি। হঠাৎ এমন ডিসিশন নেয়ার কারণ? নিহান এবার গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে অনিমার দিকে ফিরে বলল, আপনি কি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না? অসুবিধা আছে আপনার? অনিমা নিহানের এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে বলল, আমি তা বলিনি। তাহলে এত কেন প্রশ্ন আপনার? আপনি অরিনকে নিয়ে একা একটা ফ্ল্যাটে কিভাবে থাকবেন? বিপদ বলতে তো একটা কিছু আছে নাকি? সেটা ফেস করবেন কিভাবে? আর আমি তো সব সময় আপনাকে প্রোটেক্ট করতে পারবো না। সেটা করতে হলে সারাদিন আপনার সাথেই থাকা লাগবে আমার, যেটা সম্ভব নয়। তাই বিয়ে করে আমার ঘরে তুলতে চাইছি। অ্যাটলিস্ট সারাদিন না হলেও দিনের বেশিরভাগ আপনারা আমার চোখের সামনেই থাকবেন, আর বাকি সময় আমার মার সাথে। কোনো টেনশন থাকবে না আমার। আমার সবচেয়ে বড় কথা হলো আপনাকে হারানোর ভয়ও থাকবে না। আমার মার প্রতি আমার নিজেরই বিশ্বাস নেই। বলা নেই ক নেই, হুট করে তিথির সাথে একদিন বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। আম্মুর হাবভাব আমার একদমই ভালো লাগছে না। তাই আগে ভাগে আপনাকে বিয়ে করে ঘরে তুলে ফেললে আম্মুর মাথায় এমন চিন্তা আর আসবে না। লাস্টের কথাগুলো বিড়বিড়িয়েই বলল। অনিমা না শুনতে পেয়ে বলল, বিড়বিড় করে কি বললেন? শুনতে পাইনি। কিছু না। আর কোনো প্রশ্ন আছে? না। আপত্তি আছে কোনো? না। নিহান আর কিছু না বলে কাজী অফিসের দিকে রওনা দিল। কিছুক্ষণ বাদেই গাড়ি এসে থামলো কাজী অফিসের কাছে। গাড়ি থেকে বের হয়ে নিহান অনিমার কোল থেকে অরিনকে নিয়ে বলল, চলুন যাওয়া যাক। আপনার মাকে জানাবেন না? অবশ্যই না। বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার পর আম্মু এমনিই জানবে। কিন্তু কোনো কিন্তু না, চলুন। কাজী অফিসের ভেতর ঢুকতে হুজুর বললেন চেয়ারে বসতে। নিহান আগে অনিমাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসে পড়ল। হুজুর নিহানের কোলে অরিনকে দেখে ভুরু কুঁচকে বললেন, এই বাচ্চাটা আপনার বাচ্চা নাকি? আলতু ফালতু প্রশ্ন না করে আপনার কাজ করুন। এই বাচ্চা কে সেটা জেনে আপনার লাভ কি? হুজুর কেসে বললেন, এমনি জিজ্ঞাসা করলাম। আমার জীবনে প্রথম কোনো দম্পতিকে বাচ্চা নিয়ে বিয়ে করতে আসতে দেখলাম তো, তাই নিজেকে আটকাতে পারলাম না। আপনি কি আমাদের বিয়ে পড়াবেন নাকি অন্য কাজী অফিস খুঁজবো? ঢাকা শহরে কাজী অফিসের অভাব হবে না। না না, পড়াচ্ছি তো। আপনার নাম? মাহির শাহরিয়ার নিহান। মাহির নামটা শুনতেই অনিমা চমকে নিহানের দিকে তাকালো। ও যে নামটা শুনলো সেটা কি সঠিক শুনলো নাকি ভুল শুনলো? মাহিনের নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। এর আগেও কি এই নামটা শুনেছে কখনো, নাকি কেউ পরিচিত ছিল? হুট করেই চোখের সামনে একটা বাচ্চা ছেলের হাসির মুখশ্রী ভেসে উঠল অনিমার সামনে।
তবে কি অনিমা যেটা ভাবছে সেটাই সঠিক? ওই পিচ্চিটাই কি নিহান? পর মুহূর্তেই নিজের ভাবনাকে দূরে সরালো। মাহির কি করে এখানে আসবে? ওর আসার প্রশ্নই আসে না। তাছাড়া মাহির নামে দুনিয়াতে যে একজন থাকবে এমনটাও তো না। কত শত মানুষ আছে এই নামে, গুনেও শেষ করা যাবে না। নিজের উপর হাসি আসলো অনিমার। একজনের নামের সূত্র ধরে আরেকজনের সাথে মিলিয়ে দিচ্ছিল। 3 বার কবুল বলুন। অনিমা নিহানের দিকে তাকালো। নিহান আগেই তাকিয়েছিল। অনিমা তাকাতেই ইশারায় বলল কবুল বলতে। কিছুটা সময় নিয়ে 3 বার কবুল বলল। হুজুর নিহানকে কবুল বলার আগেই নিহান 3 বার কবুল বলে ফেলল। হুজুর আবারও দ্বিতীয়বারের মতো অবাক হলো। উনি ওনার লাইফে এই প্রথম এমন কাউকে দেখলেন যে কিনা কবুল বলতে বলার আগেই কবুল বলে ফেলল। হুজুর মনে মনে হাসলেন নিহানের পাগলামি দেখে। সব ফর্মালিটিস পূরণ করার পর যাবার সময় নিহান হুজুরকে 5,000 টাকা দিল। হুজুর অবাক হয়ে বলল, এত টাকা আমার ফিস না, রেখে দিন, বকশিস দিলাম আপনাকে, বলেই অনিমাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। মনে মনে শান্তি পেল। অবশেষে অনিমাকে নিজের করে পেল। দীর্ঘ 15 বছর পর, অনেক সাধনার পরে। এখন আমরা কোথায় যাব? অবশ্যই আমার বাড়িতে। নিহানের মা মুক্তা বেগম বসে বসে টিভিতে সিরিয়াল দেখছিলেন। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে ভুরু কুঁচকে ফেললেন। সন্ধ্যায় তো কেউ আসে না, এখন কে আসলো? কাজের মেয়ে রহিমাকে বললেন দরজা খুলে দেখতে কে এসেছে। সিরিয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিন চলছে, এই সিন মিস করা যাবে না। ছেলে মাকে না বলে বিয়ে করে ঘরে বউ তুলে এনেছে, তাও আবার এমন একটা মেয়েকে যাকে কিনা ছেলের মা 2 চোখেই দেখতে পারে না। মুক্তা বেগম ছেলেটাকে বকলেন, যে ছেলে মায়ের কথা শোনে না সেই ছেলে ছেলে হওয়ার যোগ্যতাই রাখে না। ছেলে হতে হলে হতে হবে নিহানের মতো ভদ্র, নম্র, মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। সবাই কি আর এমন ছেলে পায়? কত ভাগ্য করে নিহানের মতো একটা ছেলে পেয়েছে। প্রাউড ফিল হয় মাঝে মাঝে মুক্তা বেগমের। ছেলের মার কি রিয়াকশন সেটাই দেখবার পালা এখন। অধীর আগ্রহে যখন ছেলের মায়ের কথা শোনার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ সামনে কাজের মেয়ে রহিমা আসলো। মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন, কি চোখের সামনে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর এখান থেকে, আমার গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং সিন মিস হয়ে যাচ্ছে। খালাম্মা, নিহান ভাই আইছে। এই সময়ে আমার বলতেছিস কেন? ভাই আপনারে ডাকছে। কি যেন ইপটেন কথা কইব। মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন, এইটা ইপটেন না, ইম্পর্টেন্ট। ওই একই কথা, বুঝবার পারলেই হইছে। মুক্তা বেগম একটা শ্বাস ফেলে চলে গেলেন। এই মেয়েরে বোঝানো যেই কথা, না বোঝানো একই কথা। বিড়বিড় করতে করতে দরজার সামনে গিয়ে 180 ভোল্টের শক খেলো। নিহানের কোলে বাচ্চা আর পাশে অনিমা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিরে, তোর কোলে এই বাচ্চা কার? আর এই মেয়ে বাড়িতে কি করে? ওরে আনছিস কেন? আমি আর অনিমা বিয়ে করেছি, আর কোলের বাচ্চাটা আমাদেরই বাচ্চা। মানে কি বলছিস এসব? তুই বিয়ে করেছিস মানে? আর বাচ্চাটা তোদের মানে? মানে আমরা একটু আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, আর কোলের বাচ্চাটা তোমার নাতনি। একটু আগে দেখা সিরিয়ালের কাহিনী যে বাস্তব ঘটবে সেটা ঘুণাক্ষরেও মুক্তা বেগম কল্পনাও করেনি। তুই এত বড় একটা কাজ করতে পারলি, আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলি না? আমি তোমাকে আগেই বলেছিলাম বিয়ে করলে আমি অনিমাকেই করব, তাই বলে তুই কাউকে না কিছু বলে না জানিয়ে বিয়ে করে ফেলবি? আমার কিছু করার ছিল না, তুমি আমাকে বাধ্য করেছো এমনটা করতে। যদি তুমি তিথিকে না পছন্দ করে অনিমাকে করতে, তাহলে আজকে কাউকে না জানিয়ে বিয়েটা করতে হতো না। আমি দুঃখিত এত বড় একটা অন্যায় করার জন্য, কিন্তু আমার আর কিছুই করার ছিল না, ক্ষমা করে দিও। এইটা আমার ছেলে হতে পারে না। আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করতে পারে না। আমি স্বপ্ন দেখছি না দুঃস্বপ্ন? বিড়বিড় করতে করতেই চোখের সামনে সবকিছু আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো, মাথা ঘুরতে লাগলো, আর তারপর সব অন্ধকার। মুক্তা বেগমকে পড়ে যাওয়ার আগেই অনিমা ধরে ফেলল। নিহানের কোলে অরিন ছিল। অরিনকে অনিমার কোলে দিয়ে নিহান মাকে সোফায় শুইয়ে দিল। তাড়াতাড়ি করে চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো। প্রেশার মেপে দেখলো হাই প্রেশার। রহিমা মুক্তা বেগমের মাথার কাছে পাখা দিয়ে বাতাস করতে করতে বলল, ভাইজান, খালাম্মা কি অতি শোকে হার্ট অ্যাটাক করলো? নিহান মার মুখে পানির ছিটা দিতে দিতে রাগী চোখে তাকিয়ে বলল, যা গিয়ে লেবু পানি নিয়ে আয়, আর চিনি আর লবণ কিচ্ছু দিবি না, জাস্ট লেবুর রস আর পানি মিক্স করে আনবি। রহিমা মাথা নেড়ে কিচেনে চলে গেল। কিছুক্ষণ বাদেই মুক্তা বেগমের জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে সামনে তাকাতেই নিহানকে দেখতে পেল, আর তার একটু দূরেই অনিমাকে দেখে ওঠার চেষ্টা করতেই আবারও মাথা ঘুরিয়ে উঠল। নিহান মাকে ধরে শুইয়ে দিয়ে বলল, উঠো না, তোমার প্রেশার হাই হয়ে গেছে, লেবু পানি খেলে ঠিক হয়ে যাবে। রহিমাকে বলেছি একটু পরেই নিয়ে আসবে। মুক্তা বেগম ছেলের কথা পাত্তা না দিয়ে উঠে গম্ভীর গলায় বললেন, আমার লেবু পানি টানি লাগবে না। আমি এই মেয়েকে কোনোদিন নিজের বৌমা হিসাবে মেনে নিতে পারবো না, আর না ওই বাচ্চা আমার নাতনি। নিহান গম্ভীর গলায় বলল, তুমি মানো আর না মানো, আমি ওনাকে আমার স্ত্রী আর বাচ্চাকে নিজের বাচ্চা হিসাবে মেনে নিয়েছি। তুমি না মানলেও অনিমা যে আমার স্ত্রী সেটা কখনোই বদলে যাবে না। ওই বাচ্চাটা তোর বাচ্চা না, আমি জানি। ওই মেয়েটা ইচ্ছা করে তোকে ফাঁসিয়ে বাচ্চাটাকে তোর ওপর চাপিয়ে দিয়েছে। অরিন আমার মেয়ে। তুমি যদি আমার বউ আর বাচ্চাকে এভাবে অপমান করো, তাহলে আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হব।
নিহানের কথায় মুক্তা বেগম শোয়া থেকে উঠে অবাক হয়ে বলল, এসব তুই কি বলছিস? এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? তুই ওই মেয়ের জন্য এই বাড়ি ছেড়ে তোর মাকে ছেড়ে চলে যাবি? তাই বলে আমি অনিমা আর অরিনকে এভাবে অপমানের ওপর রাখতে পারি না। বিয়ে যখন করে ফেলেছিস আমি তো আর কিছু করতে পারবো না। তোরা এই বাড়িতেই থাক, তবে আমি একটা কথা বলে রাখছি, ওই মেয়েকে এই বাড়ির বউ হিসাবে আমি কোনো দিন মেনে নেব না, মরে গেলেও না। আমাকে জোর করিস না। বলেই বসা থেকে উঠে মাথা ধরে নিজের রুমে চলে গেলেন। নিহান একটা দীর্ঘশ্বাস ফেললো, অনিমার দিকে ফিরে বলল, ঠিক আছেন আপনি? আমার আবার কি হবে? যেভাবে মাকে ধরলেন, যদি কিছু হয়ে যেত? আপনার একদমই উচিত হয়নি এত বড় রিস্ক নেওয়া। কেবল 3 দিন আগে আপনার অপারেশন হলো, এই অবস্থাতেই একদমই উচিত হয়নি। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, তো আমি কি করতাম? ওনাকে এভাবে পড়ে যেতে দেখতাম? আপনার কোলে তো অরিন ছিল, আমি না ধরলে তো উনি পড়েই যেতে পারতেন। পরে আবার একটা অঘটন ঘটতো, আমি ছাড়া ওনাকে ধরার মতো কেউই ছিল না। অনিমার কথা শুনে নিহান চুপ হয়ে গেল। সত্যি তো, অনিমা মাকে না ধরলে অনেক বড়সড় বিপদ হয়ে যেত। যাই হোক, আপনি রুমে আসুন, রেস্ট দরকার আপনার। সারাদিন অনেক ধকল গেছে আপনার ওপর দিয়ে। কিন্তু আপনার মা, ওনাকে নিয়ে চিন্তা করবেন না, প্রেশারের ওষুধ আছে, খেলে ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর গিয়ে খাইয়ে দিয়ে আসবো। আমার পিছু পিছু আসুন আর আস্তে আস্তে হাঁটবেন। অনিমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিহানের পিছু পিছু রুমে আসতেই অবাক হয়ে গেল। চারদিকে শুধু বই আর বই। ডাক্তারদের রুম যেমন হয় সেটার প্রমাণ অনিমা নিহানের রুমে ঢুকে বুঝে ফেলল। অনিমাকে সারা রুম এভাবে তাকাতে দেখে নিহান বলল, কি হলো? কি দেখছেন? বসুন। ও হ্যাঁ, বসছি। অনিমার হাতে অরিনকে দিয়ে বলল, ঘুমিয়ে গেছে, শুয়ে দিন। নিহানের হাত থেকে অরিনকে নিয়ে বিছানায় শুয়ে দিতেই নিহান বলল, আপনিও রেস্ট নিন, আমি খাবার নিয়ে আসছি। অনিমা পুরো রুম তাকাতে হঠাৎ খাটের পাশের ছোট টেবিলে নজর গেল। নিহানের ছবি রাখা ওইখানে, সানগ্লাস পরে হাসি মুখে ছবিটা তোলা, মনে হয় সি বিচে তোলা। আশেপাশে বালু দেখা যাচ্ছে। আশ্চর্য, নিহানকে কোনোদিন ভালো করে দেখেই নি সে, জাস্ট কথা বলতো এতটুকুই, ভালো করে কোনোদিনও দেখা হয়নি। ছবিতে নিহানের গালে টোল পড়া আছে, তার মানে নিহাল হাসলে গালে টোল পড়ে। কই, আগে তো দেখেনি। অবশ্য লোকটা ওর সামনে বেশি হাসেও নি। নিহান মার রুমে যেতেই দেখলো বিছানায় শুয়ে আছে ওপাশ ফিরে। দরজায় নক দিয়ে বলল, আম্মু আসবো? মুক্তা বেগম কোনো উত্তর দিলেন না। নিহান চুপচাপ রুমে ঢুকে ড্রয়ার থেকে প্রেশারের ওষুধ বের করে মার সামনে গিয়ে হাতে থাকা খাবারের প্লেট বিছানার উপর রেখে বলল, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নাও, পরে খাবো, তুই এখান থেকে যা এখন। কেন রাগ করে আছো? আমি মানছি তোমাকে না জানিয়ে বিয়ে করাটা আমার অন্যায় হয়ে গেছে। আমার আর কিচ্ছু করার ছিল না মা। তুমি তো জানো আমি কোনো কাজ কোনো রিজন ছাড়া করি না। অনিমা মেয়েটা অনেক ভালো তিথির থেকে। আমি তোমাকে আর কিছুই বলবো না। আস্তে আস্তে তুমি নিজেই বুঝবে অনিমা এই বাড়ির যোগ্য বউ কিনা। খাবারটা খেয়ে নিও, আমি আসছি। বলেই রুম থেকে বেরিয়ে আসলো। অনিমার জন্য খাবার নিয়ে ঘরে ঢুকতেই টেবিলের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হেসে সামনে গেল। অনিমা নিহানকে ঘরে আসতে দেখে নাই এখনো। গলা ঝেড়ে নিহান বলল, অনেক তো আমার ছবি নিয়ে গবেষণা করলেন, খাবারটা খেয়ে নিন। আচমকা নিহানের কণ্ঠ শুনে চমকে উঠল অনিমা। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই নিহানকে দেখতে পেল হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়ানো। লজ্জা পেল খুব, এভাবে কিনা একটা ছেলের ছবির দিকে তাকিয়েছিল সে। ঘরে কেউ ঢুকেছে সেটাও টের পাওয়া তো দূরের কথা, বুঝতেও পারেনি। নিহান কিছু না বলে অনিমার সামনে বসে পড়ল। হাতে থাকা খাবারের প্লেট থেকে এক লোকমা খাবার অনিমার মুখের সামনে ধরে ইশারায় খেতে বলল। অনিমাও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো লোকমাটা মুখে তুলে নিল। যদিও একটু অস্বস্তি হচ্ছে, কারণ হাসপাতালে সব সময় নিহান চামচ দিয়েই খাবার খাইয়েছে, কিন্তু আজকে প্রথম নিহানের হাতে খাবার খাচ্ছে। অস্বস্তি তো হবেই। নিহান আরেক লোকমা এগিয়ে দিতে দিতে বলল, আম্মুর কথায় কিছু মনে করবেন না, আম্মু এরকমই, বাইরে দিয়ে কঠিন ভেতর দিয়ে নরম। আম্মুর পছন্দের পাত্রী ছিলেন তিথি, তার বদলে আপনাকে বিয়ে করেছি, তাই একটু কষ্ট পেয়েছে। আপনাকে একবার পছন্দ করে ফেললে দেখবেন আম্মু কত ভালো, কত মিশুক। অনিমা মুখে লোকমা নিয়ে বলল, না না, কি মনে করব? আমি কিচ্ছু মনে করিনি। গুরুজন যা বলবে তাই তো ঠিক। হয়তো আমিই ভুল করেছি। আপনি কোনো ভুল করেননি, যা হয়েছে তার জন্য আমি দায়ী, আপনার কোনো দোষ নেই। নিজেকে এভাবে দোষ দেবেন না। অনিমা আর কিছুই বলল না, চুপচাপ খাবার খেয়ে নিল। নিহান খাবারের প্লেট নিয়ে যেতেই হঠাৎ রুমের ভেতর একটা মেয়ের আগমন ঘটল। মেয়েটা রুমে ঢুকেই অনিমার দিকে তাকিয়ে নিহানের দিকে তাকালো। মেয়েটাকে দেখে নিহানও যে অবাক হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা নিহানের সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে বলল, ভাইয়া এসব কি শুনছি? তুই নাকি বিয়ে করেছিস? পিচ্চিও নাকি আছে তোদের? দেখতেই তো পাচ্ছিস, জিজ্ঞেস করার কি আছে? তুই এটা কি করলি? তোর 15 বছরের ভালোবাসার কি হবে, যার জন্য তুই অপেক্ষা করলি? এভাবে তোর ভালোবাসা বদলে গেল?
নিহান ইশারায় চুপ করতে বলল, কিন্তু মারিয়া তো মারিয়াই, ওকে কেউ চুপ করাতে পারবে না। মারিয়া এবার অনিমার কাছে গেল। ভাবি শোনো, ভাইয়া যেহেতু তার 15 বছরের ভালোবাসাকে ভুলে তোমাকে বিয়ে করেছে, তার মানে তুমি তার কাছে স্পেশাল। ভাইয়াকে কখনো তার পুরাতন প্রেমিকার কথা মনে করতে দিও না, কেমন? অনিমা অবাক হয়ে নিহানের দিকে তাকালো। নিহান মারিয়ার কাছে গিয়ে বলল, এই তোর কোনো পড়ালেখা নাই? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস? মারিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাইয়া তুই মনে হয় ভুলে যাচ্ছিস, আমি কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছি। 12 তারিখে আমার রেজাল্ট, এখন আমার কোনো পড়াশোনা নাই। 12 তারিখে রেজাল্ট না? রেজাল্টটা দিয়ে নেক, যদি খারাপ করিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। এখন যা আমার রুম থেকে। অবশ্যই, তোমাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে দেওয়া তো উচিত আমার। তুই যাবি? মারিয়া অনিমার কাছে গিয়ে বলল, ভাবি তুমি না অনেক কিউট। আম্মুর তোমাকে পছন্দ না হলেও আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, বুঝলে? এজন্যই তো ভাইয়া তার 15 বছরের ভালোবাসাকে ভুলে তোমাকে বিয়ে করেছে, এখন বুঝতে পারছি। বলেই হেসে নিহানের দিকে তাকাতেই নিহানের চাহনি দেখে হাসি থেমে গেল। আমি আসি, হ্যাঁ। অনিমা মাথা নাড়ল। মারিয়া দৌড়ে রুম থেকে চলে গেল। অনিমা বলল, আপনি কোথায় ঘুমাবেন? এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি ঘুমান। অনিমা নিহানের কথায় সম্মতি জানিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়ল। নিহান দাঁড়িয়ে থেকে ভাবলো কোথায় ঘুমানো যায়। বিছানায় তো একেবারেই না, তাহলে কি ফ্লোরে ঘুমাবে? এইটাই করতে হবে। সামনে কাবার্ড থেকে চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে বিছালো। ঘরের লাইট নিভিয়ে শুয়ে যাওয়ার আগে অনিমার মুখের দিকে তাকালো। ড্রিম লাইটের আলোয় অনিমার মুখের সৌন্দর্য যেন 5 গুণ বেড়ে গেছে। নিজেকে সামলিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। রাত প্রায় 3টা বাজে। কান্নার আওয়াজে নিহানের ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে শোয়া থেকে উঠল। কেবল একটু আগেই ঘুমিয়েছিল। শোয়া থেকে উঠে বিছানার দিকে তাকাতেই দেখলো অরিন কান্না করছে। অনিমা পাশে ঘুমিয়ে আছে, এখনো টের পায়নি। অনিমা টের পাওয়ার আগেই নিহান অরিনকে কোলে তুলে নিল। কি হয়েছে আমার মাটার? কান্না করছো কেন? খিদে লেগেছে? অনেক হেঁটেও কান্না থামাতে পারলো না। কোলে নিয়েই কিচেন রুমে গেল দুধ বানানোর জন্য। কিছুক্ষণ বাদে দুধ বানানো হয়ে গেলে হাতে ঠান্ডা হবার জন্য রেখে দিল। ঠান্ডা হতেই ফিডারে ভরে অরিনের মুখে দিয়ে দিল। খাবার পেয়ে যেন কান্নার কথা ভুলে গেল। চুপ করে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষে নিহান হেঁটে হেঁটে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। সকালের মিষ্টি রোদের আলোয় অনিমার ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে একটু সামনে যেতেই সকালের মিষ্টি রোদের আলোয় অনিমার ঘুম ভেঙে গেল। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসলো। পাশে ফিরে তাকাতেই অরিনকে দেখতে পেল ঘুমাচ্ছে। একটু ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠতেই যাবে, হঠাৎ চোখ গেল অরিনের পাশে। ফ্লোরে বসে বিছানায় মাথায় হাত রাখা ঘুমন্ত নিহানের ওপর চোখ গেল। অরিনের পাশেই রয়েছে। ভুরু কুঁচকে এলো অনিমার। উনি এভাবে কেন ঘুমাচ্ছেন? গত রাতে তো ফ্লোরে ঘুমিয়েছিলেন, তাহলে এখন এই অবস্থায় এখানে? বিছানা থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেল নিহানের কাছে। পাশের জানালা থেকে আলো এসে একদম নিহানের মুখে পড়েছে, যার ফলে কিছুক্ষণ পর পর বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে আসছে। নিহানের মুখের এক্সপ্রেশন দেখে অনিমার হাসি আসলো। অনিমা এগিয়ে গিয়ে নিহানের সামনে একটু ঝুঁকে দাঁড়ালো। যদিও এই অবস্থায় ঝোঁকা নিষেধ, তাই সাবধানে ঝুঁকলো। অনিমার ছায়া নিহানের মুখের ওপর পড়তে নিহানের মুখ স্বাভাবিক হয়ে গেল। এই যে শুনছেন, নিহানের কোনো হেলদোল নেই। অনিমা এবার নিহানের কাঁধে হাত রেখে একটু ঝাঁকালো যাতে নিহান ঘুম থেকে ওঠে, কিন্তু অনিমার আশায় এক বালতি পানি ঢেলে নিহান অনিমার হাতটা টেনে জড়িয়ে ধরল। অনিমা এখন কি করবে ভেবে পাচ্ছে না। এভাবে থাকাও যায় না। এবার মনের মধ্যে একটু জোর নিয়ে খানিকটা চিল্লিয়ে ডেকে উঠল অনিমা। অনিমার চিল্লানোতে নিহান হুড়মুড় করে ঘুম থেকে উঠল। অনিমাকে দেখেই শান্ত হয়ে বলল, কি হলো, ডাকছেন কেন? কিছু একটা মনে হতেই শোয়া থেকে উঠে বলল, প্রবলেম হচ্ছে? কি প্রবলেম? চলুন ডাক্তারের কাছে যাই। নিহানের কথা শুনে অনিমা হাসবে নাকি সেটাও বুঝতে পারছে না। কিছু হলে লোকটা এত হাইপার হয়ে যায় কেন? মনে হয় যেন সমস্যাটা ওর না, নিহানের নিজের হয়েছে। নিজের হাসিটাকে থামিয়ে বলল, না, কোনো সমস্যা হয়নি। নিহান এবার অবাক হয়ে বলল, তাহলে? অনিমা ইশারা করে বলল, আপনি এভাবে ঘুমিয়ে আছেন কেন? অনিমার কথা শুনে নিজের দিকে তাকাতেই নিহান বুঝল অরিনকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজেই ঘুমিয়ে গেছে টের পায়নি। কাল রাতে অরিনের ঘুম ভেঙে গিয়েছিল, কান্না করছিল অনেক, তাই ঘুম পাড়াচ্ছিলাম। কখন যে দুটো চোখ লেগে গিয়েছে টেরই পাইনি। আমাকে ডাকলেই তো হতো। আপনি কেন এত কষ্ট করতে গেলেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই আর ডিস্টার্ব করিনি। তাছাড়া হাসপাতালের বেডে তো ভালো করে ঘুমাতেও পারেননি 3 দিন ধরে, তাই আর ঘুম থেকে জাগাইনি। যাই হোক, ফ্রেশ হয়ে আসুন। আপনি হাসপাতালে যাবেন না? কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি, আপনি সবকিছু সামলাতে পারবেন না তাই। অনিমা মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। নিহান অরিনের দিকে একবার তাকালো, ঘুমোচ্ছে মেয়েটা। রুম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট নিয়ে আসলো, রেডি করাই ছিল আগে থেকে। রহিমার হাত থেকে প্লেট নেওয়ার সময় জিজ্ঞাসা করলো, আম্মু ঘুম থেকে উঠেছে? রহিমা ওপর নিচ মাথা নাড়ালো। প্রেশার কি কমেছে? দেখলাম সকালে বাইরে চলে গেল হাঁটার লেগা। আচ্ছা, আম্মু আসলে আমাকে ডাক দিবি। রুমে ঢুকতেই দেখলো অনিমা ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। খাবারের ট্রেটা অনিমার কাছে রেখে বলল, ব্রেকফাস্ট করে নিন, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে আসতেই অনিমা বলে উঠল,
অরিন যেহেতু ঘুমিয়ে আছে, আমি রান্নাঘরে গিয়ে একটু হেল্প করি, নাহলে মানুষ কি ভাববে। নিহান হাতে থাকা তোয়ালেটা চেয়ারের উপর রেখে বলল, কিচেনে অনেক লোক আছে হেল্প করার জন্য, আপনার যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না। সবচেয়ে বড় কথা, এই অবস্থায় আপনাকে আমি কিচেনে যেতে দিতেও পারি না। কয়েকটা দিন যাক, আপনি সুস্থ হন, তারপর ভাবা যাবে। এসব নিয়ে টেনশন না করলেও চলবে আপনার। তাই বলে সারাদিন ঘরে বসে থাকবো? কই বসে থাকবেন? অরিনকে তো দেখবেন। এটা কি বসে থাকা হলো? অনিমা চুপ করে গেল। এই লোকের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নাই, শুধু শুধু সময় নষ্ট। তাই চুপ থাকাটাকে শ্রেয় মনে করলো। দুপুরে অনিমা অরিনকে নিয়ে বসেছিল। হঠাৎ রুমে মারিয়া আসলো। ভাবি, কেমন আছো? ভালো, তুমি? আমিও। বাবুর নাম কি রেখেছো? অরিন। পুরো নাম এখনো ঠিক করা হয়নি। আমার কোলে দেবে অরিনকে? অনিমা মারিয়ার কোলে অরিনকে দিয়ে দিল। কি কিউট। তুমি তো মনে হয় এখনো গোসল করনি। কিভাবে করব? অরিনকে কে দেখবে? আমি রাখছি অরিনকে, তুমি যাও শাওয়ার নিয়ে নাও। রাখতে পারবে ওকে? অবশ্যই। দেখছো না কি চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে? আমার মনে হয় ওর আমাকে অনেক পছন্দ হয়েছে। তুমি যাও। বড্ড উপকার করলে। এই গরমে এতক্ষণ যে কিভাবে গোসল ছাড়া আছি সেটা আমিই জানি। গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়ে বলল, জ্বালায়নি তোমাকে? না, চুপ করে শুয়েছিল। তোমার গোসল করা শেষ? তাহলে আমি যাই, আম্মু ডাকছে। আচ্ছা যাও। মারিয়া অনিমার কোলে অরিনকে দিয়েই রুম থেকে চলে গেল। অনিমা অরিনকে নিয়ে বিছানায় বসে এক হাত দিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে ফেলল। চুল থেকে এখনো পানি পড়ছে। অরিনকে বিছানায় রাখা মাত্রই অরিন চিল্লিয়ে উঠল। এই অবস্থায় কি করে চুলগুলো থেকে পানি মুছবে তাই বুঝতে পারছে না অনিমা। শেষে কোনো উপায় না পেয়ে চুলগুলোকে ওইভাবে রেখেই বসে রইল অরিনকে নিয়ে। কিছুক্ষণ বাদেই নিহান রুমে প্রবেশ করলো। অনিমার দিকে তাকিয়ে বিছানার ওপর থেকে তোয়ালেটা হাতে নিয়ে অনিমার পেছনে বসে পড়ল। চুলে কারোর হাত লাগতেই চমকে পেছনে তাকালো অনিমা। নিহান যে এসেছে টেরও পায়নি আগে। নিহানকে দেখে অনিমা বলল, কি করছেন? চুল থেকে পানি পড়ছে, সে খেয়াল আছে? আছে, কিন্তু অরিনের জন্য চুল মুছতে পারছিলাম না। বিছানায় রাখলে চিল্লিয়ে ওঠে। নিহান কিছু বলে না। কিছুক্ষণ চুল মুছে উঠে গিয়ে বিছানার পাশে ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে আবার অনিমার পাশে এসে বসে। হেয়ার ড্রায়ারটা অন করে অনিমার চুল শুকাতে লাগলো। নিহান বারান্দায় দাঁড়িয়ে আছে। অনিমা দুপুরের খাবার খাওয়া শেষ করে ঘুম দিয়েছে। বারান্দার রেলিংয়ে হাত রেখে সামনে তাকিয়েছিল। হঠাৎ রাস্তায় একটা পিচ্ছি ছেলেকে সাইকেল চালাতে দেখলো। অতীত। মাহির ষষ্ঠবারের মতো সাইকেল চালাতে গিয়ে ধপাস করে রাস্তায় পড়ল। ব্যথায় চোখ মুখ খানিকটা কুঁচকে এলো। এত চেষ্টা করছে, তাও সামান্য সাইকেলটাও চালাতে পারছে না। বিরক্ত হলো খুব নিজের উপর। কিন্তু কিছুক্ষণ বাদেই বসা থেকে দাঁড়িয়ে উঠল। যেভাবেই হোক তাকে সাইকেল চালানো শিখতেই হবে, নইলে ক্লাসমেটরা তাকে নিয়ে হাসবে, বলবে এত বড় ছেলে কিনা সামান্য সাইকেলও চালাতে জানে না। ছি! চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠতেই মনে মনে জোর নিল, ওদেরকে দেখিয়েই দিবে সেও সাইকেল চালাতে জানে। ভেবেই সাইকেলে উঠে বসলো। রাত তখন 9টা বাজে। এরকম একটা টাইমে কেউ আসা যাওয়া করে না ওদের গলিতে, তাই এই টাইমটাকেই বেছে নেওয়া। কিন্তু ওর ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে অনিমা মাহিরের সামনে এসে দাঁড়ালো। বারান্দা থেকে কখন থেকে মাহিরের সাইকেল চালানোর চেষ্টা দেখে সে এসেছে। শেষ পর্যন্ত বাসা থেকে বেরিয়েই আসলো। সাইকেলের পেছনের দিকটা ধরে বলল, আমি ধরে আছি, পড়ে যাবা না, সাইকেল চালাতে থাকো। অনিমার এমন কথা শুনে পেছনে তাকালো মাহির। এই একটা সময়ে অনিমাকে যে মাহির আশা করেনি সেটা তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। অনিমার হাসি আসছে মাহিরের মুখ দেখে। হাসিটাকে পেটের মধ্যে চেপে রেখে বলল, কি হলো, প্যাডেল ঘুরাও। মাহির সামনে ফিরে মনোযোগ দিল সাইকেল চালাতে। কয়েক সেকেন্ড চালিয়ে আবারও সাইকেল নিয়ে পড়ে গেল রাস্তায়। অনিমা হাত টেনে ধরে উঠিয়ে বলল, এটা সিম্পল। সাইকেল চালাতে গিয়ে পড়ে যাবা, ব্যথা পাবা, এটা একদম স্বাভাবিক। সবার ক্ষেত্রে প্রথম প্রথম এরকমটা হয়, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আবার ট্রাই করো। নিহান মাথা নাড়িয়ে আবার সাইকেলে বসে পড়লো। পেছন থেকে অনিমা সাইকেল ধরে আছে। মাহির সাইকেল চালাতে চালাতে ভয়ে ভয়ে বলল, ছেড়ে দিবেন না কিন্তু, নইলে পড়ে যাব। ছাড়বো না, তুমি সাইকেল চালাও, মনোযোগ সামনের দিকে দাও। বলেই সাইকেল ছেড়ে দিল। মাহির বেশ কিছুক্ষণ সাইকেল চালাতে পেরে খুশিতে বলল, আমি সাইকেল চালাতে পেরেছি, আপনি আমাকে ছেড়ে দেননি তো? বলেই পেছনে তাকাতেই অনিমাকে না দেখতে পেয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, আমি বলেছিলাম আপনাকে না ছাড়তে। অনিমা জোরে চিল্লিয়ে বলল, না ছাড়লে শিখবে কি করে, পেছনে তাকাবে না, আমি যদি এখন পড়ে যাই। বলতে না বলতেই ধপাস করে আবার পড়ে গেল রাস্তায়। অনিমা রাগে কোমরে হাত রেখে বলল, বলেছিলাম না পেছনে না তাকাতে, তাকিয়েছো কেন? আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? না ছাড়লে তুমি কখনোই সাইকেল চালানো শিখবে না। আমি কি সবসময় তোমাকে ধরে রাখবো? আচ্ছা, আবার ট্রাই করি। এবার আর পেছনে পাশে কোনো দিকে তাকাবো না, শুধু সামনে। মাহির আবার সাইকেলে বসলো। আমি ধরেছি, পেছনে ভুলেও তাকাবে না, তাহলে পড়ে যাবা। মনে করবা আমি ধরে আছি, ঠিক আছে? কিছুক্ষণ সাইকেল ধরে রেখে অনিমা সাইকেলটা ছেড়ে দিল।
মাহির এবার পুরো মনোযোগ সামনের দিকে দিয়ে রেখেছে। অনিমা মাহিরের পাশে দৌড়াতে দৌড়াতে বলল, দেখেছো, তুমি এখন সাইকেল চালাতে পারছো। মাহির খুশি হয়ে সাইকেল চালাতে চালাতে বলল, আপনার জন্যই তো, ধন্যবাদ আপনাকে। আমার জন্য না, তুমি নিজে চেষ্টা করেছো বলেই পেরেছো। নিহান হাসপাতালে বসে রোগী দেখছিল। বেবি হওয়ার অনেকদিন পর এসে কেবল হাসপাতালে বসেছে। এর মধ্যেই রোগীর বিরাট লাইন লেগে গেছে। ঠান্ডা মাথায় এক এক করে রোগী দেখা শেষে একজন দরজায় এসে নক করে বলল, আসবো? নিহান কাগজ দেখতে দেখতেই বলল, জি আসুন। সামনের ব্যক্তি চেয়ারে বসতেই নিহান বলল, আপনার সমস্যা বলুন। অনিমা আপুকে বিয়ে করেই ফেললেন? এমন কথা শুনে নিহানের ভুরু কুঁচকে এলো। সামনের ব্যক্তিটাকে দেখার জন্য তাকাতেই তিথিকে নজরে আসলো। নিহান হেসে ফেলল, বলল, জি একেবারে বিয়েই করে ফেললাম। আসলে বিয়ে করার জন্য আর তর্স হয়েছিল না। নিহানের এমন লাগামহীন কথা শুনে তিথি শক্ত কণ্ঠে বলে উঠল, শেষ পর্যন্ত একটা প্রেগনেন্ট মহিলাকে বিয়ে করলেন? বাচ্চাটা তো আপনার না। এতক্ষণ হাসি মুখে থাকলেও তিথির কথাটা শুনে নিহানের চোয়াল শক্ত হয়ে এলো। তবুও নিজেকে শান্ত করে বলল, বাচ্চাটা আমারই বাচ্চা, আমি ওকে আমার বাচ্চা হিসাবে মেনে নিয়েছি। তিথি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি মেনে নিলেই তো ওই বাচ্চাটা সোহানের বাচ্চা সেটা বদলে যাবে না। আপনি শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আমি কোনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি না। আমি শুধু একটা বাচ্চাকে সুস্থ একটা পরিবার দেওয়ার চেষ্টা করছি, একজন ভালো দায়িত্ববান বাবা দেওয়ার চেষ্টা করছি, সমাজের নোংরা কথা শোনার থেকে রক্ষা করছি ওকে। আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম, আপনি ওর বাবা হলেন, কিন্তু ও সত্যিকারের বাবা যদি বাচ্চাটাকে ফেরত নিতে চায় তখন আপনি কি করবেন? আপনি যতই ওর বাচ্চার বাবা সাজবার চেষ্টা করুন না কেন, ওর বাবা যদি ওকে নিতে চায় তখন আপনার কোনো অধিকারই থাকবে না ওকে আটকাবার। তার উপর ও যদি বড় হয়ে জানতে পারে আপনি ওর আসল বাবা না, তাহলে আপনাকে ও কি পরিমাণ ঘৃণা করবে সেটা কি আপনি বুঝতে পারছেন? কথাটা শুনেই নিহান নুয়ে পড়ল। আসলেই তো, ও তো কোনোদিন ভেবে রাখেনি সোহানের কথা। সোহান যত বড় অপরাধী করুক না কেন, অরিনের ওপর ওর পুরোপুরি অধিকার আছে। এই অধিকার যদি আদায় করতে চায় তখন নিহান কি করবে? কিছুই করার থাকবে না ওর, শুধু চুপ করে বসে দেখা ছাড়া। কথাটা আগে মাথায় আসলো না কেন? কি হলো, চুপ করে আছেন যে? কোনো উত্তর নেই আপনার কাছে, তাই তো? পরেরটা পরে ভাবা যাবে, এখন ভেবে কোনো লাভ নেই। আপনি এসব কথা কেন তুলছেন? আপনাকে ছোট্ট একটা সাহায্য করতে চাই। কি সাহায্য? আপনি অনিমা আপুকে বিয়ে করেছেন, এতে আমার কোনো অসুবিধা নেই। আমি আমার মাথার মধ্যে এসব কথা রাখবো না। জাস্ট আপনি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন, তাহলে আপনাকে কোনো ঝামেলায় জড়াতে হবে না। শুধু শুধু আপুর ঝামেলার সাথে আপনি কেন জড়াবেন বলুন তো? আপুর ঝামেলা আপুকে সামলাতে দিন না। আপনি এত কষ্ট করে ডাক্তারি পেশে এসেছেন, আমি জানি এই পর্যন্ত পৌঁছাতে কত কষ্ট করা লাগে। অনেকে তো পারেও না, আপনি পেরেছেন। আপুর জন্য এত কষ্ট জলে ভাসাবেন বলুন? আপনাকে যদি কোর্টে তোলা হয় তখন? আমার কিচ্ছু আসবে যাবে না। অনিমার জন্য যদি আমাকে এই পেশা থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমি তাই করব। একটা ছোটখাটো চাকরি করব, দরকার হলে দিব্যি সংসার চলে যাবে আমাদের। আর আপনাকে বিয়ে করার অফারটা, সরি টু সে, আপনার কথাটা আমি রাখতে পারছি না। একজন বোন হয়ে কি করে বোনের সংসার ভাঙতে হয় সেটা আপনাকে না দেখলে বোঝা যেত না। সৎ বোন হন তো কি, বোন তো কি করে আপনি আমাকে পরামর্শ দেন? অবশ্য আপনি তো অনিমাকে বোনই মনে করেন না, এতদিন সংসারের বোঝা মনে করে এসছেন। আমার মনে রাখা উচিত ছিল। বলে চেয়ার থেকে উঠে রুম থেকে বের হতে নার্সকে বলল, আজকে আর রোগী দেখবো না, কালকে আসতে বলবেন ওদেরকে। জি স্যার। নিহান বের হয়ে যেতেই তিথি দাঁতে দাঁত চেপে রেগে সামনে থাকা পানির গ্লাসটা হাত দিয়ে ভেঙে ফেলল। এত করে চাইছে নিহানকে, বসেই আনতে পারছে না। রাগে চোখ থেকে পানি বেরিয়ে আসলো। বসা থেকে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কলিং বেলের আওয়াজ শুনেই অনিমা কাপড়ে ভেজা হাত মুছতে মুছতে দরজা খুলতে নিহানের ক্লান্ত মুখ চোখ এড়ালো না অনিমার। অনিমাকে দেখেই একটা দুর্বল হাসি দিয়ে বাসায় ঢুকলো। সোফায় বসে জুতা খুলছে। অনিমা কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে এনে নিহানের দিকে এগিয়ে দিল। নিহান কিছু না বলে অনিমার হাত থেকে গ্লাস নিয়ে নিমিষে শেষ করে বলল, অরিন কি করছে? সারাদিন ঘুমিয়েছিল, একটু আগে ঘুম থেকে উঠলো। ও আচ্ছা, আম্মু আর মারিয়া কোথায়? মারিয়ার কি লাগবে নাকি, ওইটাই আনতে গেছে বাইরে। আমি ফ্রেশ হয়ে আসছি বলে রুমের দিকে এগিয়ে গেল। নিহানের চালচলন অনিমার কাছে ভালো লাগছে না। এত চুপচাপ তো ও থাকে না, তাহলে আজ হঠাৎ কি হলো? রুমে যেতে নিহানের চোখ পড়লো অরিনকে। শুয়ে আশেপাশে তাকাচ্ছে। নিহান এক পা করে এগিয়ে গেল অরিনের দিকে। বিছানায় বসে একটু ঝুঁকে কপালে চুমু খেয়ে বলল, তুই আমারই মেয়ে। দুনিয়ার সবাই বিপরীত কথা বললেও আমি চিৎকার করে বলবো, তুই আমার মেয়ে। এই যে মিস, আপনার হাতে রক্ত। পাশে বসে থাকা লোকটার কথা শুনে রাগে শরীর রি করে উঠল তিথির। রাগটাকে চেপে দাঁতে দাঁত লাগিয়ে বলে উঠল, আমার হাতে রক্ত তো আপনার কি? আপনার গায়ে তো লাগিয়ে দিচ্ছি না। লাগাচ্ছেন না ঠিক, তবে আমার রক্তে ফোবিয়া আছে, মাথা ঘুরাচ্ছে। তিথি বিরক্ত হয়ে বলল, তো অন্য সিটে গিয়ে বসুন না, আমার কানের কাছে প্যান প্যান করছেন কেন? পেছনের সিট খালি নেই। তিথি একবার লোকটার দিকে তাকালো। এই মুহূর্তে না নিহানের আর না অনিমা, এদের কারোর প্রতি এত বিরক্ত লাগছে না।
যতটা না পাশে থাকা লোকটার ওপর লাগছে। ঘাড় ঘুরিয়ে চেক করে দেখলো আসলেই সিট খালি নেই। আপনার ফোবিয়া কমানোর জন্য আমি কি করতে পারি? ছেলেটা কিছু না বলে কোলের ওপর থাকা ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ বের করে তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ক্ষতস্থানে ব্যান্ডেজটা লাগান, তাহলে রক্ত আমার চোখে পড়বে না, ফোবিয়াও কমে যাবে। তিথি ছেলেটার হাত থেকে ব্যান্ডেজ নিয়ে হাতে লাগিয়ে নিল। ছেলেটাও শান্তিতে সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুজে দুটো চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ বাদেই তিথির কাঙ্ক্ষিত স্টেশনে আসলে নেমে দাঁড়াতেই জানালা থেকে মাথা বের করে ছেলেটা বলল, সরি মিস, আপনাকে মিথ্যে বলার জন্য। আমার রক্তে কোনো ফোবিয়া নেই, ব্যান্ডেজটা বাঁধবার জন্যই আপনাকে মিথ্যে কথা বলা। তিথি রাগে কিছু বলতে যাবে তার আগেই বাস স্টার্ট দিয়ে দিল। ছেলেটা হেসে হাত নাড়িয়ে বায় বলে জানালার ভেতরে মাথা ঢুকিয়ে নিল। তিথি রাগে হাতের ব্যান্ডেজটা খুলে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। তিথির মা কেবল রান্নাঘর থেকে সব কাজ সেরে রুমে এসে বসেছিলেন ফ্যান ছেড়ে। মেয়ের এমন অবস্থা দেখে বসা থেকে দৌড়ে মেয়ের কাছে এসে হাতটা নিয়ে বললেন, কিরে, তোর হাতের এই অবস্থা হলো কি করে? তিথি বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বলল, কিছু হয়নি মা, জাস্ট কেটে গেছে। কত রক্ত বের হয়েছে আর তুই এটাকে জাস্ট বলছিস? বাদ দাও না, ভালো লাগছে না। আমি রুমে গেলাম, তোমরা রাতের খাবার খেয়ে নিও, আমি খাবো না। কিন্তু কেন খাবি না? কিছু খেয়ে এসেছিস বাইরে থেকে? না, কিছু খেয়ে আসিনি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, বলেই মুখের ওপর দরজা লাগিয়ে দিল। অনিমা রাতের খাবার শেষ করে কিচেন রুম থেকে হাত ধুয়ে আসলো। অন্যদিন নিহান নিজ হাতে খাইয়ে দেয়, কিন্তু আজকে খাবারটা রুমে এনে অনিমার কাছে দিয়ে সেই যে বারান্দায় গেছে আর খবর নেই। অনিমা একটু এগিয়ে বারান্দায় উকি দিয়ে দেখলো নিহান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অনিমা হেঁটে গিয়ে নিহানের পাশে দাঁড়ালো। নিহান এখনো কিছু টের পায়নি। কি ভাবছেন? অনিমার কণ্ঠ শুনে চমকে পাশ ফিরে তাকাতেই অনিমাকে দেখে শান্ত হয়ে আবার সামনে তাকালো। কখন এসেছেন? এই তো এইমাত্র। কি ভাবছেন এত? কিছু না। ঘুমাবেন না? একটু পরে ঘুমাবো। কিছুক্ষণ থেমে আবার জিজ্ঞেস করলো, অরিন ঘুমাচ্ছে? আপনাকে আজকে এমন লাগছে কেন? নিহান হেসে বলল, কেমন? এই যে মনমরা, কেমন চুপচাপ। আপনি তো এমন না। সবাই যে সবসময় ফুরফুর মেজাজ নিয়ে থাকবে, কথাটা কে বলেছে আপনাকে? কেউ বলেনি, মনে হলো। আচ্ছা, কিছু কি হয়েছে? মন খারাপ আপনার? মন খারাপ হলেই বা কি, আপনি ভালো করে দেবেন? না, বাট মনের কথা শেয়ার করলে নাকি মন খারাপ একটু কমে যায়। আপনি বলতে পারেন আমাকে। নিহান অনিমার দিকে তাকালো। সোহান যদি কোনোদিন অরিনকে ফেরত নিতে চায় তখন কি করবেন? সেটা সম্ভব না। কেন সম্ভব না? ওনার সম্পূর্ণ অধিকার আছে অরিনের ওপর। ফেরত নিতে চাইলে আমি আপনি কেউই বাধা দিতে পারবো না। আমি ওকে আগেই এই কথা বলে দিয়েছি যাতে ভবিষ্যতে কোনো অধিকার ফলাতে না আসে আমার বাচ্চার ওপর। ও মেনেও নিয়েছে। কিন্তু তাও মানুষের মন কখন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। হঠাৎ করে অরিনকে দেখে যদি ওনার মায়া লেগে যায় তখন? কোর্টে যাব, মামলা করব ওর নামে। নিহান কিছু না বলে চুপ করে গেল। আপনি এটা নিয়ে চিন্তা করছিলেন? না, জাস্ট মনে হলো আর কি। যান ঘুমিয়ে পড়ুন। আপনি ঘুমাবেন না? একটু পরে ঘুমাবো। আমিও একটু পর ঘুমাবো, এখানে থাকতে ভালো লাগছে। অনিমার কথা শুনে নিহান চমকে অনিমার দিকে তাকালো। এক মুহূর্তে অনিমার কাছ থেকে সে এরকম কথা আশা করেনি। নিহান তাকাতেই অনিমা বুঝলো কি বলে ফেলেছে সে। এদিক ওদিক তাকিয়ে বলল, না মানে বাসার ভেতর গরম লাগছিল, কিন্তু বারান্দায় আসার পর ঠান্ডা লাগছে, তাই বললাম। তাহলে থাকুন, আমার সমস্যা নেই। এই কথাটা বলেই নিহান সামনে তাকিয়ে হাসলো। অনিমা মনে হয় ভুলে গেছে রুমের ভেতর এসি, সেখানে গরম লাগার তো কোনো প্রশ্নই আসে না। বরং হুট করে এসি রুম থেকে বারান্দায় আসলেই গরম লাগার কথা। এই মুহূর্তে সে চাইলেই অনিমাকে এই কথাটা বলতে পারত, কিন্তু মেয়েটাকে লজ্জায় ফেলতে ইচ্ছা করছে না। বারান্দায় নীল রঙের ড্রিম লাইট জ্বালানো। নীল রঙের ড্রিম লাইটের আবছা আলোয় নিহানের হাসি অনিমার নজর এড়ালো না। সে ঠিক বুঝতে পেরেছে ওর কথা শুনেই নিহান হেসেছে। অনিমা এদিক ওদিক তাকাতেই আবছা আলোয় নিহানের হাতের ক্ষতের দাগের দিকে নজর গেল। যেহেতু নিহান রেলিং ধরেছিল, ক্ষতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ক্ষতটা দেখতেই অনিমার ভুরু কুঁচকে এলো। আপনার হাতে এটা কিসের দাগ? নিহান অনিমার কথা শুনে হাতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম, সেটার দাগটা এখনো রয়ে গেছে। ও আচ্ছা, গাছে কেন উঠেছিলেন? অনেক দিন আগের কথা, কিসের জন্য উঠেছিলাম মনে নেই। মাহির রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার মাঝে অনিমাকে দেখে অনিমার একটু সামনে যেতেই দেখলো অনিমার সামনে থাকা গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কিছু গবেষণা করছে। মাহির অনিমার পাশে দাঁড়িয়ে সামনে থাকা বড় গাছটার দিকে তাকিয়ে বলল, কি দেখছেন? মাহিরের কথায় মাহিরের দিকে তাকাতেই মাহিরও অনিমার দিকে তাকালো। চোখ মুখে তার হাজারো প্রশ্নের ছড়াছড়ি। মাহিরকে দেখেই যেন অনিমার মুখে হাসি ফুটে উঠল। ঠোঁটে হাসি রেখেই বলল, এসেছো, ভালো করেছো। এখন আমার ব্যাগটা ধরো। ব্যাগটার জন্য আমি গাছে উঠতে পারছিলাম না। মাহির চোখ গোল গোল করে তাকিয়ে বলল, গাছে উঠে আপনি কি করবেন? একটু আগে একটা বিড়ালের ছানাকে দেখেছি, বেচারা আমার দিকে অসহায়ের মতো তাকিয়েছিল। এখন ওকে আমার উদ্ধার করতে হবে। উদ্ধার কেন করতে হবে? কারণ ও নামতে পারছে না। আপনি বুঝলেন কি করে ও নামতে পারছে না? কারণ ও বারবার নামার চেষ্টা করছিল, বাট নিচের ভিউ দেখে ভয়ে মেবি ওর কলিজার পানি শুকিয়ে যাচ্ছিল, তাই নামতে পারছিল না, পিছিয়ে যাচ্ছিল। এখন তুমিই বলো,
একজন মানুষ হয়ে অন্য মানুষকে বিপদে সাহায্য করাটা আমার কর্তব্য না? মানুষ হবে না, প্রাণী হবে, রাইট? তাই ওকে আমি সাহায্য করতে যাচ্ছি। আপনি উঠতে পারেন কাছে? অবশ্যই, কিন্তু বলছিলাম কি, এসব ঝামেলায় না জড়ালে হয় না? পরে যদি আপনি বিপদে পড়েন তখন কি করবেন? একজন প্রাণীকে বাঁচানো কি ঝামেলা নাকি? আর আমি যদি বিপদে পড়ি তখন এই বিড়ালটাই আমাকে বাঁচাবে। গল্পে পড়নি যে একটা সিংহ একটা ইঁদুরকে খায়নি দেখে পরবর্তীতে সিংহ যখন জালে আটকে পড়েছিল, ইঁদুরটা সিংহকে সাহায্য করেছিল। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। বলেই কাঁধ থেকে ওড়নাটা নামিয়ে কোমরে শক্ত করে বেঁধে নিল। ওঠার আগে পেছনে ফিরে বলল, বিড়ালটাকে ক্যাচ ধরতে হবে তোমাকে, পারবে না? মাহির ওপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো পারবে। অনিমা মিষ্টি হেসে গাছে ওঠার মিশনে নেমে গেল। কিছুক্ষণ বাদেই গাছে ওঠার মিশনে সফলও হয়ে গেল। বিড়ালটা অনিমাকে দেখতেই অনিমার কাছে এগিয়ে গেল। অনিমা বিড়ালটাকে গাছের একটা ডালে বসিয়ে বলল, মাহি রেডি তো? ক্যাচ ধরবে 1 2 3 বলার সাথে সাথে মাহির গাছের নিচে 2 হাত পেতে দাঁড়িয়ে আছে। অনিমাও তার কথা অনুযায়ী 1 2 3 বলেই ছুঁড়ে ফেলল মাহিরের হাতের মাঝে। মাহিরও বিড়ালটাকে ক্যাচ ধরে খুশিতে বলল, ক্যাচ ধরতে পেরেছি, আপনি নেমে আসুন। অনিমা খুশি হয়ে নিচে নামতেই যাবে, হঠাৎ নিচের ভিউ দেখে ওর আত্মা কেঁপে উঠল। এখন মনে হচ্ছে বিড়াল ছানার মতো ওর কলিজার পানিও শুকিয়ে আসছে। কই, যখন উঠলো তখন তো ভয় পায়নি, এখন কেন ভয় পাচ্ছে? এজন্যই বুঝি বিড়াল ছানাটা নামতে পারছিল না। অনেকক্ষণ ধরে অনিমার নামার কোনো নামই নেই। মাহির গলা উঁচিয়ে বলল, কি হলো, নামছেন না কেন? অনিমা জিহ্বা দিয়ে শুকিয়ে যাওয়া ঠোঁটকে ভিজিয়ে বলল, নামতে পারছি না, ভয় লাগছে। মাহির অবাক হয়ে বলল, বলেন কি, আপনি না বললেন গাছে উঠতে পারেন আপনি? অনিমা অসহায় হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরে দূর, উঠতে পারি এটা মনে ছিল, নামতে যে পারি না এটা তো মনে ছিল না। চিন্তা করবেন না, বিড়াল নামিয়ে দিয়ে যাবে। ওই যে গল্পে পড়েননি যে সিংহ একটা ইঁদুরকে খায়নি দেখে পরবর্তীতে সিংহ যখন জালে আটকা পড়েছিল, ইঁদুরটা সিংহকে সাহায্য করেছিল, ওইভাবে বিড়ালও আপনাকে সাহায্য করবে। ঠিক বলেছ। পর মুহূর্তেই পুরো বিষয়টা মাথায় আসতেই বলল, বিড়াল কিভাবে আমাকে নিচে নামাবে? আমি এখন বিপদে পড়েছি বলে মজা নিচ্ছ আমার উপর? বলেছিলাম আপনাকে না উঠতে, এখন আমি নামবো কেমনে? মাহির কি একটা ভেবে বলল, আপনি লাফ দেন, আমি আপনাকে ক্যাচ ধরবো। মাহিরের কথা শুনে অনিমা বলল, এইটুকু ছেলে কিভাবে আমাকে ক্যাচ ধরবে? আমি পারবো, আপনি লাফ দেন। শিওর পারবে? কোনো চিন্তা করবেন না, আমি রেডি। বলেই গাছের নিচে 2 হাত মেলে দাঁড়ালো। অনিমা চোখ মুখ খিচে নিচে লাফ দিতেই অনিমার ভারী শরীর ছোট্ট মাহির নিতে পারল না, দুজনেই মাটিতে গিয়ে পড়ল। মাহিরের ওপর অনিমা। মাহির ব্যথায় চোখ মুখ খিচে ফেলেছে। অনিমা মাহিরের ওপর থেকে উঠে শান্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, কি ভয়টাই না পেয়েছিলাম। বলেই পেছনে তাকাতেই দেখল মাহির চোখ মুখ খিচে হাত ধরে বসে আছে। অনিমা এগিয়ে এসে বলল, কি হয়েছে, ব্যথা পেয়েছো? হাতটা নিচের দিকে নিতেই দেখলো রক্ত পড়ছে হাত থেকে। হায় হায়, রক্ত পড়ছে তো, ব্যথা পেলে কিভাবে? বলেই আশেপাশে তাকাতেই একটা ছোট্ট ইটের টুকরো চোখে পড়ল। বুঝতে বাকি রইল না এই ইটের টুকরোর জন্যই মাহিরের হাত থেকে রক্ত পড়ছে। মাহিরকে দাঁড় করিয়ে বলল, রক্ত থামাতে হবে, আমার জন্যই এমনটা হয়েছে, আপনি চিন্তা করবেন না, রক্ত থেমে যাবে। বললেই হলো? হাসপাতালে নিয়ে যেতে হবে তোমাকে, কিন্তু এটুকু চোটের জন্য। চুপ করো, বেশি কথা বলো না তুমি, চলো আমার সাথে। অনিমার ধমকে মাহির চুপ হয়ে গেল। ভদ্র ছেলের মতো অনিমার হাত ধরে হাসপাতালে গেল। ড্রেসিং করানোর সময় মাহির ভয়ে অনিমার হাত চেপে ধরেছিল। অনিমা শান্ত করার জন্য বলল, কিচ্ছু হবে না, ড্রেসিংটা তোমার ভালোর জন্যই করাচ্ছে। মাহির একবার অনিমার দিকে তাকালো। ক্ষতস্থানে স্যাবলন লাগাতেই অনিমার হাত আরো জোরে চেপে ধরল মাহির। সকাল সকাল তিথি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই মায়ের সামনে পড়ল। তিথির মা ভুরু কুঁচকে বলল, কিরে, এত সকালে কই যাচ্ছিস? কেন, অফিসে? তুই ওই অফিসে জয়েন করবি? তুই না বললি জয়েন করবি না? তখন তো ভেবেছিলাম আমার বিয়ে হয়ে যাবে নিহানের সাথে, তাই অফিস করার কোনো মানে হয় না। কিন্তু বিয়েটা যখন হলো না তখন ঘরে আজেরা বসে তো লাভ নাই, তাই ভাবলাম জয়েন করেই ফেলি। ব্রেকফাস্ট খেয়ে যা, খিদে নেই পেটে, আমি আসছি। বলেই ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তিথির মা মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নিহান যা করেছে একদমই ঠিক করেনি, অনেক বড় অন্যায় করে ফেলেছে তিথির সাথে। পাত্রী দেখতে এসে তার বড় বোনকে বিয়ে করাটা তো অপরাধী, বরং অপরাধের থেকেও বড় অপরাধ। তিথি রিক্সা করে অফিসের কাছে আসলো। হাতে থাকা ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা 5 বাজে। অলরেডি 5 মিনিট লেট করে ফেলেছে। ভাড়া মিটিয়ে তাড়াহুড়ো করে নামতে যেতেই তিথি রিক্সা করে অফিসের সামনে আসলো। হাতে থাকা ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো 9টা 5 বাজে। অলরেডি 5 মিনিট লেট করে ফেলেছে সে। ভাড়া মিটিয়ে তাড়াহুড়ো করে নামতে যেতেই হঠাৎ টান অনুভব করলো সে। পেছন ফিরে তাকাতেই দেখলো ওড়নাটা রিক্সার হুডির সাথে আটকে আছে। এরই মধ্যে রিক্সা টান দিতেই তিথির গলায় আরো জোরে টান পড়ল। শ্বাস প্রায় বন্ধ হবার উপক্রম। ওড়নাটা গলা থেকে ছাড়াবার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না যে রিক্সাওয়ালাকে বলবে রিক্সা থামাতে।
কথার পরিবর্তে শুধু কাশি বের হচ্ছে আর চোখ থেকে পানি। এর মধ্যেই হঠাৎ গলার ওড়নার বাঁধন হালকা হতেই রাস্তার মাঝখানে বসে পড়ল। গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেবার চেষ্টা করলো। ঠিক আছেন আপনি? শ্বাস ঠিক হতেই গলায় হাত দিয়ে সামনে তাকাতেই গতকাল রাতের বাসের ছেলেটাকে দেখতে পেল, চোখে মুখে আতঙ্কে ভরা। কি হলো, কিছু বলছেন না কেন? কথাটা কানে পৌঁছাতেই তিথি নিজেকে কোনো মতন সামলে বলল, জি ঠিক আছি আমি। কথাটা শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সাবধানে চলবেন তো, ওনার রিকশায় কি করে লাগে খেয়াল ছিল না, কখন রিকশার হুডিতে লেগে গেছে টের পাইনি। আমি না দেখলে কি হতো, এতক্ষণে তো মারা যেতাম, তাই তো? তিথির কথা শুনে ছেলেটা স্তব্ধ হয়ে গেল। তিথি ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি বলেই রাস্তায় পড়ে যাওয়া ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। তিথির সাথে সাথে ছেলেটাও উঠে দাঁড়ালো। তিথি কিছু দূর হেঁটে কি একটা মনে পড়তেই পেছন ফিরে বলল, ধন্যবাদ। ছেলেটা তিথির কাছ থেকে এই শব্দটা আশা করিনি, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গতকাল রাতে তিথির সাথে কথা হবার পর ভেবেছিল মেয়েটা বোধহয় ঘাটতেরা, যেভাবে কথা বলেছিল এটা দ্বারা এটাই প্রমাণিত হয়। কিন্তু ছেলেটার ভাবনাকে এক নিমিষে পাল্টে দিয়েছে মেয়েটা। হঠাৎ পকেটে থাকা মোবাইলটা বেজে উঠতেই তাড়াতাড়ি অফিসের ভেতরে ঢুকে গেল। তিথি সোফায় বসে আছে, সামনের টেবিলে কফি রাখা। তিথির সামনে ম্যানেজার বসে আছে, কিছুক্ষণ পরপর ঘড়ির দিকে তাকাচ্ছেন। বারবার ঘড়ির দিকে তাকাতে দেখে তিথি বলল, কোনো প্রবলেম স্যার, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন যে? ম্যানেজার একটা শ্বাস ফেলে বললেন, আর বলবেন না, ছেলেটাকে নিয়ে আর পারি না। বললাম আজকে তাড়াতাড়ি আসতে, আজকেই দেরি করে আসছে। ওকে ছাড়া আপনি কাজ বুঝবেন কি করে? যতই হোক আপনি ওনার আন্ডারে কাজ করবেন, ওনার কাজ তো আর আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি না। এসে পড়বে বোধ হয়, মেবি জ্যামে আটকে গেছে। কথাটা বলার সাথে সাথে কেউ এসে বলল, আসবো? ম্যানেজার সাহেব ভুরুকুসকে বিরক্তিকর দৃষ্টিতে বলল, জি আসুন। লেট হবার কারণ? রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, সেটাই সলভ করতে করতে দেরি হয়ে গেল। কি ঝামেলা হয়েছিল? একটা মেয়ে বিপদে পড়েছিল, ওনাকে হেল্প করতে যেয়ে দেরি হয়ে গেছে। তিথি এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। হঠাৎ এই কথাটা শুনে চোখ তুলে পাশে তাকাতেই চোখ জোড়া বড় হয়ে গেল। এই ছেলের আন্ডারে সে কাজ করবে? দুনিয়াতে কি আর কোনো ছেলে ছিল না? আজব হয়েছে, অনেক হেল্প করেছেন আপনি, এখন বসুন। আপনার জন্য মেয়েটাকে কখন থেকে বসিয়ে রেখেছি। ছেলেটা সামনে সোফায় বসতে বসতে বলল, সরি আপনাকে বসিয়ে রাখার জন্য। বলে সামনে তাকাতেই তিথির মুখ দৃশ্যমান হলো। ম্যানেজার সাহেব তিথিকে বললেন, উনি হচ্ছেন তাহসান, ওনার আন্ডারে আপনি কাজ করবেন, আপনাকে সব কাজ উনিই বুঝিয়ে দেবেন। আমি তাহলে আসি। তাহসান হাসি মুখে বলল, জি স্যার। ম্যানেজার চলে যেতেই তাহসান তিথির দিকে তাকিয়ে বলল, আপনার সাথে যে এভাবে আবার দেখা হয়ে যাবে ভাবিনি। কেন, ভাবলে কি হতো? না মানে আপনার সাথে এ নিয়ে আমার 3বার দেখা হলো। কোনো পরিচিত মানুষের সাথে 3বার দেখা হওয়াটা স্বাভাবিক কোনো বিষয় না। স্বাভাবিক বিষয় না কেন? এখানে তো আমি অস্বাভাবিকের কিছুই দেখছি না। ডেস্টিনি বুঝেন? না বোঝার কি আছে? আমাকে কি অশিক্ষিত মনে হয় আপনার? আরে আমি কখন বললাম এই কথা? আমার মনে হচ্ছে আমাদের এই বারবার দেখা হওয়ার পেছনে ডেস্টিনির হাত আছে। তিথি বিরক্ত হয়ে বলল, আপনি আমাকে কাজটা বোঝালে সুবিধা হতো। অবশ্যই, চলুন আমার সাথে। অনিমা, টেবিলের ড্রয়ারে আমার মানিব্যাগ আছে, একটু নিয়ে আসবেন প্লিজ। ড্রয়িং রুম থেকে চিল্লিয়ে কথাটা বলল নিহান। নিহানের কথা শুনে টেবিলের সামনে এগিয়ে গেল, ড্রয়ারটা খুলে মানিব্যাগটা বের করে নিল। ড্রয়িং রুমে গিয়ে নিহানের দিকে বাড়িয়ে দিতেই নিহান বলল, অরিন কোথায়? ওকে একা ফেলে এসেছেন রুমে? না, মারিয়ার কাছে আছে। ও আচ্ছা, বিকালের দিকে একটু রেডি থাকবেন। কেন? দাদির বাড়ি যাব। আপনাকে তো দাদি দেখেনি। সকালে ফোন দিয়ে বলেছিল আপনাকে নিয়ে যেন যাই সকাল সকাল, কিন্তু আমার আজকে একটা অপারেশন আছে দুপুরের দিকে, তাই অপারেশনটা শেষ করে যাব। আপনার এতে অসুবিধা আছে? না, কি অসুবিধা থাকবে? তাহলে বিকেলে দেখা হচ্ছে। আম্মুকে বলে রেখেছি, চিন্তা করবেন না। অনিমা ওপর নিচ মাথা নাড়ালো। নিহান এসে অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। নিহানের এই কাজে অনিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিহান এই ফার্স্ট ওকে স্পর্শ করলো। এর আগে যতবারই স্পর্শ করেছে কোনো কারণে, কিন্তু আজকে কোনো কারণ ছাড়াই মাথায় স্পর্শ করেছে। রুমে যেতেই চোখে পড়লো টেবিলের নিচে ডায়েরির মতো কি যেন পড়ে আছে। মানিব্যাগ বের করতে গিয়েই মনে হয় পড়ে গেছে। অনিমা এগিয়ে নিচু হয়ে তুলতেই যাবে, হঠাৎ পেছন থেকে মারিয়া এসে বলল, ভাবি অরিন কান্না করছে, মনে হয় খিদে পেয়েছে ওর। অনিমা ডায়েরিটা তুলল না, মারিয়ার কাছ থেকে অরিনকে নিয়ে নিল। মারিয়া যেতে যেতে বলল, তুমি তাহলে ওকে দুধ খাওয়াও, আমি যাই। অনিমা অরিনকে দুধ খাওয়ানো শুরু করলো। আচ্ছা, ওই ডায়েরিটা কিসের ডায়েরি ছিল? কেমন যেন চিনা চিনা লাগছিল, মনে হচ্ছে আগেও কোথাও দেখেছিল। একটু ভালো করে চিন্তা করতে মনে পড়লো, সেম এইরকম একটা ডায়েরি তো সে মাহিরকে দিয়েছিল ছোটবেলায়। এই ডায়েরি নিহানের কাছে কি করে আসলো? তাহলে কি নিহানই মাহির? কিন্তু নিহান কেন ওকে বলল না যে ওই মাহির? বিষয়টা মাথায় ঢুকলো না। অরিনকে দুধ খাওয়ানো শেষ করে বিছানায় শুইয়ে দিয়ে টেবিলের কাছে আসলো। ডায়েরিটা এখনো পড়ে আছে নিচে। নিচু হয়ে তুলতেই যাবে, আবারও নিহানের মা নিচ থেকে অনিমাকে ডাক দিলেন। অনিমা অরিনকে কোলে নিয়ে নিচে চলে গেল। ডেকেছিলেন? এক কাপ চা করতে বলো রহিমাকে। কখন থেকে ওকে ডাকছি, ও শুনছেই না। অগত্যা না চাইতেও তোমাকেই ডাকতে হলো। আমি গিয়ে বলছি। বাচ্চাটাকে এখানে রেখে যাও, রান্নাঘরে নিয়ে যাওয়া ঠিক হবে না।
এখানে কোথায় রাখবো? মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন, কোথায় আবার? আমার কাছে রেখে যাও। আমার মতো জলজ্যান্ত মানুষটাকে চোখে পড়ছে না তোমার? অনিমা অবাক হয়ে বলল, আপনি অরিনকে কোলে নেবেন? হ্যাঁ তো, সাধে তো আর কোলে নিচ্ছি না। এখন ওকে রান্নাঘরে নিয়ে গেলে ওর অসুখ হবে, তখন তো আমার ছেলেরই সমস্যা হবে। কিছুক্ষণ থেমে বলল, অরিনকে আমি কোলে নিলে তোমার কি কোনো সমস্যা আছে? অনিমা হকচকিয়ে বলল, না না, আমার কি সমস্যা থাকবে, আপনি নিন, আমি রহিমা খালাকে বলে আসছি। বলে মুক্তা বেগমের কোলে অরিনকে দিয়ে রান্নাঘরে চলে গেল। অনিমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না নিহানের মা নিজ থেকে অরিনকে কোলে নিয়েছে। রান্নাঘরে ঢুকতেই দেখলো রহিমা মাছ কাটছে। অনিমা এগিয়ে গিয়ে বলল চা বানাতে, কিন্তু রহিমার এতে কোনো হেলদোল নেই। সে নিজের মতো মাছ কেটেই যাচ্ছে। অনিমার ভুরু কুঁচকে এলো। চোখের সামনে হাত নাড়াতেই রহিমা কান থেকে ইয়ারফোন খুলে বলল, আপনি কখন আইলেন? আমারে ডাকলেন না কেন? অনেক আগে এসেছি, ডেকেছিও, কিন্তু শোনোনি। আর কোয়েন না, মাছ কাটতে এত বিরক্ত লাগে, এর লেগে কানে ইয়ারফোন দিয়ে মাছ কাটতেছিলাম, যাতে বং না লাগে। অনিমা ভুরু কুঁচকে বলল, বং? হ, বং। বং মানে জানেন না? না, আরে বং মানে হলো বিরক্ত। অনিমা কোনো মতে হেসে বলল, ও আচ্ছা, তোমাকে চা বানাতে বলছে। এই হাত দিয়া কেমনে চা বানামো? মাছের আইসটার গন্ধ লাগবো। আপনি বানায় নেন, আমি যদি রাগ করে। আর আমি জানিও না উনি কিভাবে চা খায়। বুঝতে পারলেই না, আপনি খালি চিনি দিবেন না, তাইলেই হইব। অনিমা ভয়ে ভয়ে চুলায় পানি বসালো। কিছুক্ষণের মধ্যেই চা বানানো শেষে এগিয়ে গেল। ড্রয়িং রুমে যেতেই অবাক হয়ে গেল। তিথি কাজ সেরে ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো 7টা বাজে। সবকিছু গুছিয়ে অফিস থেকে বের হয়ে বাস স্টেশনে দাঁড়ালো বাস আসার অপেক্ষায়। বাস আসবে 7টা 30-এ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছিল। হঠাৎ পাশে তাকাতেই দেখলো কয়েকটা ছেলে ওর ওড়নার দিকে তাকিয়ে আছে। তিথি ভুরু কুঁচকে ওড়নার দিকে তাকাতেই দেখলো অর্ধেকটা ছিঁড়ে গেছে। মনে হয় সকালে রিকশার ঘটনার জন্য ছিঁড়ে গেছে। ছিঁড়া ওড়নাটাকে গায়ে ভালোভাবে জড়িয়ে নিল, তবুও বিশ্রী লাগছে। ওড়না ছিঁড়ে যাবার ফলে শরীরের বেশ খানিকটা অংশই দেখা যাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে আসলো তিথির। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রাস্তা জনমানবহীন। জড়ো হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রইল আর দোয়া করলো যেন বাসটা তাড়াতাড়ি চলে আসে। হঠাৎ পিঠে কারোর হাতের স্পর্শ পেয়ে ভয়ে কেঁপে উঠল পুরো শরীর। তবে কি ওই ছেলেগুলো পেছনে চলে এসেছে? ওরাই পিঠে স্পর্শ করছে ভেবেই ঘৃণায় শরীর রিরি করে উঠল। পেছনের লোকটা পাশে এসে দাঁড়াতে রাগে লোকটার গালে 2টা চড় বসিয়ে দিল। চোখ খুলে সামনে তাকাতে তাহসানের মুখ চোখে পড়ল। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। তিথিও অবাক হয়ে বলল, আপনি আপনি কখন আসলেন? আপনি আমার গালে থাপ্পড় মারার একটু আগে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি ওই ছেলেগুলোই মনে হয় পিছনে এসে দাঁড়িয়েছে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি এখানে কি করছেন? আপনাকে সাহায্য করতে আসছিলাম, তার বদলে যে থাপ্পড় খাবো ভাবিনি। যাই হোক, আমার ব্লেজার কালকে অফিসে দিয়ে দিবেন। আজকের জন্য আপনাকে ধার দিলাম জাস্ট। তিথি ভুরু কুঁচকে বলল, ব্লেজার? যেটা রাখতে গিয়ে আপনার হাতে থাপ্পড় খেলাম। তিথি অবাক হয়ে নিজের দিকে তাকাতেই দেখলো ব্লেজার গায়ে জড়ানো। ব্লেজারটা খুলে তাহসানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার কোনো ব্লেজার লাগবে না, আপনি এটা নিয়ে যান। ভেবে বলছেন? দেখুন, ব্লেজারটা আমি হেল্পের জন্যই দিয়েছি, ইমপ্রেস করার জন্য নয়। আপনার যদি ছিঁড়া ওড়না পরে থাকার ইচ্ছে থাকে তাহলে দিন আমাকে। তিথির সামনে তাকিয়ে দেখলো বখাটে ছেলেগুলো এখনো ওর দিকে তাকিয়ে আছে। ভয়ে পুরো শরীর শিউরে উঠল। হাত ঘুটিয়ে ব্লেজারটা আবার পরে বলল, কালকে ফেরত দিয়ে দেব, চিন্তা করবেন না। তাহসান মাথা নাড়ালো। বাসের জন্য ওয়েট করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বাস এসেও গেল। বাস আসার সাথে সাথেই পুরো এলাকায় লোডশেডিং হয়ে গেল। চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। তিথি অন্ধকারে ভয়ে ভয়ে বাসের দিকে এগিয়ে যেতে লাগলো। না জানি কখন পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলে। ওর সাথে কেন এরকম হয় সব সময়? দীর্ঘশ্বাস ফেলে 2 কদম পা ফেলতেই কেউ ওর দিকে লাইট ফেললো। ভুরু কুঁচকে পেছনে তাকাতেই দেখলো তাহসান মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে তিথির সামনে ফেলছে। এতে করে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। তিথিকে তাকাতে দেখে তাহসান পিছু হাঁটতে হাঁটতে বলল, অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছে না, তাই লাইট জ্বালালাম, নয়তো পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলতে পারি। আপনি আবার ভাববেন না আপনার সুবিধার জন্য জ্বালিয়েছি, আমি আমার সুবিধার জন্য লাইট জ্বালিয়েছি। তিথি বিরক্তি নিয়ে বাসে উঠে বসলো। তাহসানও তিথির পিছু পিছু বাসে উঠে পড়ল। চারপাশ নজর বুলাতেই দেখলো একটা সিটও খালি নেই, শুধু তিথিরটা বাদে। অগত্যা না চাইলেও দাঁড়িয়ে থাকতে হলো তাহসানকে। একটা সিটের মাথা ধরে দাঁড়িয়েছিল। গাড়ি চলা শুরু করে দিয়েছে। তিথি একবার তাহসানের দিকে তাকালো, পর মুহূর্তেই জানালার বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল। মুক্তা বেগম নিহানের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আর চোখে ঘরের দিকে তাকিয়ে দেখলেন অনিমা খাটের কোনায় বসে আছে। না চাইতেও ঘরের ভেতর ঢুকে বললেন, শুনলাম বিকেলে নিহান নাকি তোমাকে নিয়ে বেরোবে। নিহানের মাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়ল অনিমা। উনি যাবার সময় বলে দিয়ে গিয়েছিলেন। নিহানের মা সামনে থাকা দেয়ালের ঘড়ির দিকে তাকাতেই দেখলেন 4টা বাজে। বিকাল তো হয়ে গিয়েছে, রেডি হচ্ছ না কেন? নিহান আসার পর যদি রেডি হও তাহলে তো দেরি হয়ে যাবে, রেডি হয়ে বসে থাকো। অনিমা মাথা নাড়াতেই ঘর থেকে বেরিয়ে গেলেন। অরিনের দিকে তাকাতেই দেখলো অরিন ঘুমাচ্ছে। কয়েক কদম হেঁটে কাবার্ড থেকে একটা শাড়ি বের করলো, কালোর মধ্যে সাদা কাজ করা।
এটা ছাড়া আর কোনো শাড়ি নেই অনিমার। যেহেতু বেশি একটা শাড়ি পরে না, তাই শাড়ি কেনেও না। কিছু না ভেবে চট করে ওয়াশরুমে শাড়িটা নিয়ে চলে গেল। সব প্রয়োজনীয় জিনিস পরে শাড়িটা পরতে যেই সমস্যা হলো। শাড়ি জিনিসটা অতটা ভালো করে পরতে পারে না সে। এর আগে যতবারই শাড়ি পরেছে কেউ না কেউ পরিয়ে দিয়েছে, তাই নিজের সর্বোচ্চ দিয়ে শাড়ি পরার চেষ্টা করতে লাগলো, কিন্তু এত চেষ্টার পরেও শাড়িটা পরতে পারলো না। কোনো মতো গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। নিচে নিহান এসেছে। নিহানকে দাঁড় করিয়ে দিয়ে নিহানের মা নিহানের রুমে এসে অনিমাকে এখনো রেডি না হতে দেখে বললেন, কি হলো, এখনো রেডি হওনি কেন? আমার ছেলে নিচে দাঁড়িয়ে আছে। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, শাড়িটা পরলেই হয়ে যাবে। তাহলে পরো, বসে আছো কেন? নিহানের মা বিরক্ত হয়ে বললেন, আবার বলো না যে তুমি শাড়ি পরতে পারো না। অনিমাকে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে নিহানের মা অবাক হয়ে বললেন, তুমি শাড়ি পরতে পারো না? কিছুক্ষণ থেমে বললেন, শাড়িটা দাও আমাকে। অনিমা শাড়ি মুক্তা বেগমকে দিতেই অনিমাকে 5 মিনিটের মধ্যে শাড়ি পরিয়ে দিলেন। আমাকে গিয়ে বললে কি হতো, আমি তো কোনো না কোনো ব্যবস্থা করতাম। কত সময় নষ্ট করলে বসে থেকে। অনিমা নিজের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। 5 মিনিটের মধ্যে কেউ এত সুন্দর করে শাড়ি পরাতে পারে তা সে কোনো দিন কল্পনাও করেনি। যাও, এবার দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, কুচি ঠিক করতে করতে কথাটা বললেন। অনিমা অরিনকে কোলে নিয়ে কিছু দূর যেতে কি একটা মনে করে পিছু ফিরে বলল, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। হয়েছে, আমি তোমাকে সাহায্য করার জন্য শাড়ি পরিয়ে দেইনি। আমার ছেলেটা এই গরমের মধ্যে নিচে দাঁড়িয়ে আছে দেখে সাহায্য করেছি। অনিমা কিছু না বলে হেসে অরিনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিহান সত্যিই বলেছিল, উনি বাইরে থেকে যতটা শক্ত ভেতরে অনেক নরম। নিহান নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বাসের সময় বিকেল 5টা, এখন 4টা বাজে। বাস স্টেশনে ওদের বাসা থেকে দূরে হওয়ায় কিছুটা আগেই রওনা দেওয়া লাগে। আচ্ছা, অনিমা এত দেরি করছেন কেন? কোনো অসুবিধা হলো নাকি ভেবে পায়চারি করা বন্ধ করে দিল। বাড়ির ভেতর যেতেই যাবে, হঠাৎ সামনে অনিমাকে আসতে দেখে পাজোড়া থমকে গেল। এর আগে কোনোদিন শাড়ি পরতে দেখেনি। খুবই সিম্পলভাবে সেজে এসেছে অনিমা। লম্বা চুলগুলোকে বেনি করে কাঁধের এক পাশে দিয়ে রেখেছে। কপালে একটা কালো টিপ, চোখে হালকা কাজল, ব্যাস আর কোনো রকম প্রসাধনীর ছোঁয়া নেই মুখে। এই সাধারণ মানুষটার ওপরই সে আসক্ত। কত বছর ধরে এই মানুষটার জন্য তার অপেক্ষা করা, একমাত্র আল্লাহ জানে কত করে মোনাজাতে শুধু এই মানুষটাকেই চেয়েছে সে। আজ সে তার চাওয়াতে সফল। আল্লাহ পাশে ছিল বলেই অনিমাকে আজ স্ত্রী হিসেবে পাওয়া। চলুন, দাঁড়িয়ে আছেন কেন? অনিমার কথায় ধ্যান ভাঙল নিহানের। মুখ ফুটে বলল, ও হ্যাঁ চলুন, বলেই অনিমার কাছ থেকে অরিনকে কোলে তুলে নিল। বাসের সিটে অনিমা নিহান বসে আছে। বাস সে কখনই ছেড়ে দিয়েছে। অরিন অনিমার কোলে ঘুমাচ্ছে। অনিমাও প্রায় ঘুমে পড়ে যাবার অবস্থা। বাসে উঠলেই তার এই একই সমস্যা হয়, ঘুমিয়ে যাওয়া। যতই ঘুমটাকে আটকানোর চেষ্টা করে কিছুতেই পারে না। বাসে উঠলেই মনে হয় ঘুমের দলগুলো দৌড়ে আসে অনিমার কাছে। নিহান এক চোখ ঘুরিয়ে দেখল, অরিনকে নিজের কোলে নিয়ে নিল। অনিমাও ঘুমের ঘোরে টের পেল না। সিটে মাথা এলিয়ে দিল। অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিহান মুচকি হাসল। কে জানতো এই মেয়েটার জন্য একদিন পৃথিবীর সবার সাথে লড়াই করতে হবে। প্রায় অনেকটা সময় জার্নি করে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। অনিমা আর নিহান বাস থেকে নেমেই একটা সিএনজিতে উঠে পড়ল। ততক্ষণে অরিনও ঘুম থেকে উঠে গিয়েছে। সিএনজি থেকে নামার পর অনেকখানি রাস্তা হেঁটে যাওয়া লাগবে। ওই রাস্তায় কোনো রিক্সা বা ভ্যান গাড়ি যাওয়া আসা করে না। একদম মাটির কাঁচা পথ। আশেপাশে তাকাতেই দেখলো চারদিকে ক্ষেত আর গাছগাছালি। এরকম পরিবেশে কতদিন আসেনি অনিমা। ঠিক কবে এসেছিল মনেও পড়ছে না তার। শেষমেশ বাড়িতে এসে পৌঁছালো তারা। বাড়িতে পৌঁছালো তারা। বাড়ির ভেতর ঢুকতেই দেখলো বসার ঘরে সবাই বসে আছে। নিহান এক এক করে সবাইকে চিনিয়ে দিল অনিমাকে। নিহানকে দেখেই নিহানের দাদি বসা থেকে সামনে উঠে দাঁড়ালো। নিহানকে জড়িয়ে ধরে বললেন, কতদিন পর এলি, তোর আম্মু ভালো আছে? নিহান জবাব দিতেই দাদি অনিমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েই বুঝি আমার নাতনির বউ? নিহান মাথা নাড়ল। অনিমা সালাম দিতে দাদি মিষ্টি হেসে সালামের উত্তর দিলেন, তোর তো আসার কোনো নামগন্ধই নেই, কত বছর পর আসলি। আবিরের কথা শুনে নিহান হেসে উঠল। সময় থাকে না হাতে, সারা দিন ডিউটি করে সত্যি সময় থাকে না। হয়েছে, আর এক্সকিউজ দেওয়া লাগবে না, ফ্রেশ হতো রাজা। অনিমা বাচ্চাকে বিছানায় শোয়াতেই নিহান তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, খাবার নিচতলায় দেওয়া হবে, আপনার কি কোনো অসুবিধা আছে? না, আমার কি অসুবিধা হবে? নতুন পরিবেশ, অস্বস্তি লাগতেই পারে। আপনি বললে আমি এখানে খাবার আনার ব্যবস্থা করছি, তাহলে আপনাকে নিচে গিয়ে খেতে হবে না। সবাই কি মনে করবে? সবার কিছু মনে করাতে আমার কিছুই যায় আসে না। তাছাড়া অরিন এখানে একা একা থাকবে, ওপর থেকে কান্না করলেও শোনা যাবে না। তাই বলছি আপনি বলুন, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। আচ্ছা, আপনার যা ভালো মনে হয়। আজকে এখানে খান, কাল সকালে নিচে খাবেন। নিহান ভেজা তোয়ালে চেয়ারের উপর রেখে নিচে চলে গেল।
নিহান যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিমা। আসলে নিচে গিয়ে সবার সাথে খেতে অসুবিধাই হতো ওর। এই বাড়ির অনেকেই যে ওকে পছন্দ করেনি সেটা সে বাড়িতে ঢুকে মুখ দেখেই বুঝে ফেলেছে। তাছাড়া শরীরও কুলাচ্ছিল না নিচে যাবার। সারাদিন জার্নি করে এক ফোঁটাও শক্তি নেই ওর। বিছানার দিকে তাকিয়ে দেখলো অরিন ঘুমাচ্ছে। এই সুযোগে শাওয়ার নিয়ে নেওয়া যাক, গরম লাগছে অনেক ভেবেই ব্যাগ থেকে কাপড় আর তোয়ালে বের করে বাথরুমে চলে গেল। প্রায় 20 মিনিট শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরোতেই দেখলো নিহান এখনো রুমে আসেনি। তোয়ালে দিয়ে চুলগুলোকে ভালো করে মুছে তোয়ালে দিয়ে চুলগুলোকে পেঁচিয়ে নিল, নয়তো চুল থেকে পানি পড়বে। পেঁচিয়ে খোপা বেঁধেই পেছনে ফিরতেই নিহানকে বিছানায় বসা দেখলো, মোবাইল স্ক্রলিং করছে। অনিমা অবাক হলো, নিহান যে রুমে এসেছে সে টেরই পায়নি। আপনি কখন আসলেন? মোবাইলে চোখ রেখেই বলল, যখন চুল বাঁধছিলেন তখন। ও আচ্ছা, বাসাতে থাকলে আপনাকে কষ্ট করে চুল মুছতে হতো না, আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গায় হেয়ার ড্রায়ার নেই। আমার কোনো সমস্যা হয়নি, আগে তো চুল তোয়ালে দিয়েই মুছতাম। আপনাদের বাড়িতে যাবার পর হেয়ার ড্রায়ার প্রথম ইউজ করলাম। কিছু মনে পড়তেই অনিমা বলল, জানেন আজকে সকালে কি হয়েছে? নিহান মোবাইল থেকে মাথা উঠিয়ে অনিমার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। মা চা চেয়েছিলেন আমার কাছে মা বলেছিলেন রহিমা খালাকে গিয়ে বলতে যেন চা বানিয়ে দিয়ে যায়, ওনার নাকি অনেক মাথা ধরেছে। তো আমি গেলাম কিচেনে, গিয়ে দেখলাম খালা মাছ কাটছেন, এই হাতে উনি কি করে চা বানাবেন? তাই আমি চা বানিয়ে কাপ নিয়ে রুমে ঢুকতেই দেখি মা অরিনের সাথে হেসে হেসে কথা বলছিলেন, খেলছিলেন ওর সাথে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অরিনও হাসছিল। ও ওই দিনই হাসি দিয়েছিল প্রথম, এর আগে আমি হাসতে দেখিনি ওকে। আমাকে দেখেই মা কেমন যেন চমকে গেলেন, অস্বস্তিতে পড়ে গেলেন। আমি না দেখার ভান করে চা দিয়ে চলে এসেছি রুম থেকে। নিহান সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনে বলল, অরিন হাসতে পারে আর এই কথা আপনি আমাকে এখন বললেন? এখন তো আমার ওর হাসি দেখতে মন চাচ্ছে। কিছুক্ষণ থেমে বলল, বলেছিলাম না আম্মু বাইরে থেকে কঠিন দেখলেও ভেতরে ভেতরে অনেক নরম। অরিনের প্রতি মায়া জন্মে গেছে আম্মুর, দেখবেন আস্তে আস্তে আপনাকেও মেনে নেবে। অনিমা হাসলো, হেসে পাশে জানলার দিকে তাকাতেই দেখলো একটা শিউলি ফুলের গাছ জানালার পাশেই। ছোটবেলা থেকেই ওর শিউলি ফুল অনেক পছন্দের। আলাদা একটা দুর্বলতা কাজ করে এই শিউলি ফুলের ওপর। বসা থেকে উঠে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এখানে যে শিউলি ফুলের গাছ আছে আগে বলেনি তো? শিউলি ফুলের গাছ? বসা থেকে উঠে অনিমার পাশে দাঁড়াতেই দেখলো আসলে বাইরে একটা শিউলি ফুলের বড় একটা গাছ আছে। আমি তো জানতামই না এখানে শিউলি ফুলের গাছ আছে, অনেকদিন হয়েছে আসি না, এর মধ্যে মনে হয় কেউ লাগিয়েছে এখানে। অনিমা মুগ্ধ হয়ে গাছটাকে দেখছে, ইচ্ছা করছে এখনই রুম থেকে বেরিয়ে দৌড়ে গাছটার কাছে চলে যেতে। ইস, চাঁদের আলোয় কি সুন্দরী না লাগছে গাছটাকে, একটা ফুল যদি ছুঁতে পারতো। নিহান অনিমার দিকে ফিরে তাকাতেই এক রাশ মুগ্ধতা দেখতে পেল অনিমার চোখে মুখে। গাছ থেকে একটা ফুল পড়ে যাওয়া দেখে অনিমা হাত বাড়ালো ফুলটাকে ধরার জন্য, কিন্তু ব্যর্থ হলো সে। মুখ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো অনিমার। একটা ফুল পড়লো, সে ফুলটাকে ধরতে পারলো না। নিহান দেখলো ব্যাপারটা, এর মধ্যে খাবার খাওয়ার জন্য নিচ থেকে ডাক আসলো, আমি খাবার নিয়ে আসছি আপনার জন্য। অনিমা মাথা নাড়িয়ে বিছানায় গিয়ে বসলো। কিছুক্ষণ বাদেই নিহান খাবার নিয়ে রুমে এসে অনিমার সামনে বসলো। প্লেট থেকে ঢাকনা সরিয়ে ভাত মেখে লোকমা করে অনিমার দিকে এগিয়ে দিল। আমি এখন আর অসুস্থ নেই, নিজের হাতে নিজে খেতে পারবো। আপনি আপনার খাবার খান, কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না, সবাই নিচে বসে খাচ্ছে, আর আপনাকে খাইয়ে দিতে আমার কোনো অসুবিধা নেই। আপনি হাঁ করুন। কিন্তু না, হাঁ করুন, পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। অগত্যা কোনো উপায় না পেয়ে অনিমা হাঁ করে লোকমাটা মুখের ভেতর নিয়ে নিল। নিহান মুরগির মাংস ছিটতে ছিটতে বলল, আপনি অসুস্থ বলে আপনাকে খাওয়াচ্ছি, এ কথা কে বলল? অনিমা অবাক হয়ে বলল, কেন, আমি অসুস্থ বলে আপনি খাওয়াচ্ছেন না? নিহান লোকমা করে অনিমার গালে পুড়ে বলল, মোটেও না, আপনি অসুস্থ থাকুন আর সুস্থ থাকুন, আমি সব সময় আপনাকে এভাবে খাইয়ে দিব। কিন্তু কেন? এতে আমি তৃপ্তি পাই। অনিমা গালে ভাত রেখেই অবাক হয়ে বলল, খাবার খাই আমি আর তৃপ্তি পান আপনি? আপনি নিজের হাতে খেলে আমার মনে হয় আপনি কিছুই খাননি, পেট ভরেনি আপনার, কিন্তু আমি খাইয়ে দিলে মনে হয় আপনি পেট ভরে ভাত খেয়েছেন। আর এভাবে গালে খাবার রেখে কথা বলবেন না। কেন? গালে খাবার রেখে কথা বললে আপনাকে অনেক কিউট লাগে, ফুলা ফুলা গালগুলোকে আপেলের মতো লাগে। আপেল ভেবে কখন খেয়ে ফেলি বলা যায় না, সবসময় তো আর নিজেকে কন্ট্রোল করা যায় না, তাই সাবধান করে দিলাম। কথাটা শুনেই ভাত গলায় আটকে গেল অনিমার, কাশতে শুরু করলো। নিহান তাড়াতাড়ি করে গ্লাসে পানি ভরে অনিমার দিকে এগিয়ে দিল। পানি খেতেই কাশি কমলো অনিমার, গাল দুটো অলরেডি লজ্জায় লাল হয়ে গেছে, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে অনিমার। নিহান একটা শ্বাস ফেলে বলল, সামান্য কথাতে আপনার এই অবস্থা? রাত 12টায় জানালায় ঠক ঠক আওয়াজে অনিমার ঘুম ভেঙে গেল। খাট থেকে নিচে নামতেই দেখলো নিহান নেই। একটু আগেই তো ফ্লোরে শুয়েছিল, কোথায় গেল? ভাবতে ভাবতে আবারও জানালায় একই আওয়াজ পড়লো। এত রাতে কে জানালায় নক করে ভেবে পেল না। জানালার দিকে এগিয়ে ভয়ে ভয়ে বলল, কে?
ওপাশ থেকে ফিসফিস করে কেউ বলল, আমি নিহান, জানালা খুলুন। অনিমা অবাক হলো, এত রাতে নিহান বাইরের জানালার ওপাশে কি করছে? জানালা খুলতেই নিহান বলল, বাইরে আসুন। অনিমা অবাক হয়ে বলল, এত রাতে? আর তাছাড়া অরিন? নিহান 2 পা উঁচু করে উকি দিয়ে অরিনকে দেখে বলল, অরিন এখন ঘুমাচ্ছে, ও জাগবে না। আর জাগলেও কান্না করলে এখান থেকে শোনা যাবে, আপনি আসুন তাড়াতাড়ি। অনিমা মাথায় ঘোমটা দিয়ে অরিনের দিকে একবার তাকালো, দরজা আস্তে করে খুলে বেরিয়ে পড়ল। বাড়ির পেছনে যেতে নিহানকে দেখলো শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনিমা কয়েক পা এগিয়ে সামনে যেতে নিহান বলল, 2 হাত পাতুন। কেন? যা বলছি করুন না। অনিমা 2 হাত পাততেই নিহান তার মুঠো করে রাখা 2 হাত অনিমার হাতের উপর রেখে ছেড়ে দিল মুঠোয় থাকা সবগুলো শিউলি ফুল। অনিমা হাত ভর্তি শিউলি ফুল দেখে খুশিতে হেসে দিল। আপনি এত রাতে সামান্য শিউলি ফুলের জন্য এখানে এসেছেন? নিহান 2 হাত ভাঁজ করে বলল, তো গ্রামে এত রাত, শহরে তো এই রাত কিছুই না। আর আপনার কাছে এই বিষয়টা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে না। এই যে হাত ভর্তি শিউলি ফুল দেখে আপনার যে খুশি হওয়ার ব্যাপারটা, এই খুশি হাসি আমি কি দেখতে পেতাম যদি সামান্য কাজটা না করতাম? অনিমা হেসে ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, আমার ইচ্ছে ছিল ফুলগুলোকে ছোঁয়ার, সেই ইচ্ছা পূরণ করার জন্য ধন্যবাদ। নিহান এগিয়ে এসে একটা ফুল অনিমার কানে গুজে দিয়ে বলল, ভালোবাসি। অনিমা অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি জানি এরকম একটা সিচুয়েশনে আমার এই কথাটা বলা উচিত হয়নি, আপনিও আমাকে সেরকম ভাবে দেখেননি, তবে আপনাকে এখনই আমাকে ভালোবাসতে হবে না, আমি অপেক্ষা করব আপনার জন্য। যদি আমাকে ভালোবাসতে আপনার সারা জীবন লাগে, তবে আমি ওই সারা জীবনই ওয়েট করব। আমার কোনো আফসোস থাকবে না, শুধু আপনি আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। নিহানের কথাগুলো শুনে অনিমার কথা বলা বন্ধ হয়ে গেছে। ওর এখন এই মুহূর্তে কি বলা উচিত সেটাই বুঝতে পারছে না। এত রাতে ওইখানে কে? কথাটা শুনে অনিমা চমকে পেছনে তাকিয়ে আবারও নিহানের দিকে তাকালো। নিহান কিছু না ভেবেই অনিমার হাত ধরে গাছের পেছনে লুকিয়ে গেল। আবির টর্চলাইট ফেললো গাছের সামনে, ভুরু কুঁচকে এলো আবিরের। সে স্পষ্ট জানালা থেকে ছায়া দেখেছে, এখানে তো কারো থাকার কথা, কেউ নেই কেন? ভুল দেখলো নাকি? কিছুক্ষণ এদিক সেদিক খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বাড়ির ভেতর ঢুকে গেল। আবিরকে চলে যেতে দেখে নিহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এ ছেলে যদি নিহান আর অনিমাকে দেখে ফেলতো, নির্ঘাত সারা বাড়িতে বলে বেড়াতো। পরে নিহানকে সবাই পিঞ্চ মেরে কথা বলতো। নিহান আর অনিমার দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির, দুজন দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। অনিমা নিহানের দিকে তাকালো। নিহান সামনে তাকিয়ে আছে, অনিমার কানে শুধু নিহানের একটু আগে বলা কথাগুলো বাজছে। ওর কি করা উচিত এখন? কি বলা উচিত? ছেলেটা ওর জন্য অনেক করেছে, বিয়ের আগ পর্যন্ত, এখনো পর্যন্ত। যখন ওর পাশে কেউ ছিল না, তখন শুধু নিহানই ছিল। সব সময় ওকে ভরসা আর সাহস দিয়ে গিয়েছে, নিজের মার সাথে পর্যন্ত যুদ্ধ করেছে। আচ্ছা, ও কি নিহানকে ঠকাচ্ছে, অধিকার থেকে দূরে রাখছে? এসব কথা মাথায় আসতেই অনিমা একটা কাজ করে বসলো। নিহানের গালে নিজের ডান হাত দিয়ে ওর দিকে ফিরালো। একটু এগিয়ে গিয়ে নিহানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অনিমার উষ্ণ স্পর্শ পেয়ে নিহানের চোখ বড় হয়ে গেল, এক্ষুনি যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে আসবে। মনে হচ্ছে স্বপ্ন। হার্টবিট কাজ করা বন্ধ করে দিয়েছে নিহানের, সাথে নিঃশ্বাসও। কয়েক সেকেন্ড পর অনিমার হুঁশ আসতেই সরে গেল নিহানের থেকে। এটা সে কি করে ফেললো? অন্যদিকে তাকিয়ে বলল, অরিন কান্না করছে, আমি যাচ্ছি, বলেই চলে গেল। এক প্রকার দৌড়েই চলে গেল বাড়ির দিকে। নিহান এখনো স্তব্ধ হয়ে বসে আছে, ঠোঁটে নিজের হাত দিয়ে। অনিমা কি সত্যি একটু আগে নিহানকে স্পর্শ করলো? বিশ্বাস হচ্ছে না ওর। আচ্ছা, ও কি জেগে জেগে স্বপ্ন দেখছে না তো? ভেবে নিজের গালে চিমটি কাটলো। না, অনিমা সত্যি ওকে কিস করেছে। ভেবেই মন আনন্দে ভরে উঠল, খানিকটা লজ্জাও লাগছে। জীবনের ফার্স্ট কিস ওর, এত খুশি কই রাখবে ও? নাচতে মন চাচ্ছে, কিন্তু নিজেকে দমিয়ে নিল। এত রাতে নাচলে কেউ দেখলে নির্ঘাত ভাববে ওকে জিনে ধরেছে। অরিন রুমে চলে এসে একটা বড় শ্বাস নিল। এটা সে কি করলো, কেন করলো, মাথাতেই আসছে না। অরিনের দিকে তাকালো, ঘুমাচ্ছে। ইচ্ছে করে মিথ্যে বলেছে, নইলে আসতে পারতো না। নিহানের আসার শব্দ শুনে অনিমা দৌড়ে বিছানায় শুয়ে পড়ল অরিনের পাশে। চোখ দুটো বন্ধ করে ফেললো খিচে, যাতে নিহান ভাবে সে ঘুমিয়ে আছে, নইলে যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর দেবে সে? নিহান খুশি মনে ঘরে ঢুকতেই দেখলো অনিমা শুয়ে আছে চোখ বন্ধ করে। নিহান বুঝতে পারছে অনিমা আসলে ঘুমায়নি, বরং ঘুমের বাহানা করছে। হাসি এলো ওর। নিচে শুতে শুতে বলল, আমি জানি আপনি ঘুমাননি, কারণ আপনার চোখের পাতা দ্রুত নড়ছে। একজন ডাক্তারকে বোকা বানাচ্ছেন। নিহানের কথায় অনিমা পাত্তা দিল না, এখন পাত্তা দিলেই বিপদ। অনিমার কোনো উত্তর না পেয়ে নিহান চোখ বন্ধ করলো। এখন আর অনিমাকে ঘাটাতে ইচ্ছা করছে না, তাই ঘুমটাকে শ্রেয় মনে করলো। সকালে ঘুম থেকে উঠে নিহান দেখলো অনিমা ঘুমাচ্ছে, তাই আর ডাক দিল না। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো অনিমা ঘুম থেকে উঠে গিয়েছে।
নিচে ডাকছে আপনাকে ব্রেকফাস্টের জন্য। অরিন আমার কাছে থাকবে। আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে নিন। অনিমা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ করেই একটা শান্তির নিঃশ্বাস ফেলল। যাক, গতকাল রাতের ব্যাপারে কোনো কথাই তোলেনি নিহান। অনিমা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখল নিহান বসে আছে বিছানায়। অনিমা মুখ ফুটে বলল, চলুন। নিহান বসা থেকে উঠে অরিনকে কোলে নিল। জেগে আছে সে। নিচে নেমে অনিমাকে চেয়ারে বসিয়ে নিজে বাচ্চাটাকে নিয়ে পাশে বসে পড়ল। নিহান অরিনকে এক হাতে কোলে রেখেছে, আরেক হাতে সে খাচ্ছে। খাওয়ার মাঝেই আবির বলল, নিহান, কালকে রাতে বাগানে চোর ঢুকেছিল, টের পেয়েছিলি? ব্যাস, এই কথা শুনেই অনিমার খাবার নাকে মুখে উঠে গেল। নিহান সামনে থেকে একটা পানির গ্লাস অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা পুরো পানির গ্লাসটা এক চুমুকেই শেষ করে ফেলল। আবির ভুরু কুঁচকালো। চোরের কথা শুনে ভাবির কেন বিষম খেলো বিষয়টা মাথায় আসলো না। না, টের পায়নি। ধরতে পেরেছিস চোরটাকে? আবির ঠোঁট উল্টে বলল, না, মনে হয় আমার আশাটা টের পেয়ে গিয়েছিল, তাই পালিয়ে গেছে। আহারে, কথায় কথায় বিষম খাওয়াটা কি আপনার রোগ হয়ে দাঁড়িয়েছে অনিমা? নিহানের কথা শুনে নিহানের দিকে তাকালো। না বুঝে বলল, মানে? অরিনকে নিয়ে বিছানায় বসতে বসতে বলল, এই নিয়ে আপনি কয়বার বিষম খেয়েছেন আপনি জানেন? খাবার মাঝে কোনো কথা উঠলেই আপনার বিষম ওঠে। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আজকে বিকেলে আমরা চলে যাব, রেডি থাকবেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, বলেন। ওই দিন মারিয়া যে বলল আপনার 15 বছরের ভালোবাসা, যাকে আপনি 15 বছর ধরে ভালোবেসে এসেছেন, এখন ওর কি খবর? মানে কোনো যোগাযোগ আছে? অনিমার কথা শুনে নিহান মনে মনে হাসলো। না। ও আচ্ছা, আপনার কোনো ফার্স্ট লাভ ছিল? না। সবার জীবনে কেউ না কেউ প্রথমে আসে। আমার জীবনেও তেমনই মেয়েটা এসেছিল। নিহানের কথা শুনে অনিমার রাগ হলো অনেক। মুখ ফুলিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তখন বিয়ে ওকে করলেই পারতেন। সুযোগ পেলে ওকেই বিয়ে করতাম, কিন্তু সুযোগটাই তো ছিল না। ও আচ্ছা, মেয়েটার নাম কি বলা যাবে না কেন? ওই মেয়ে মানা করেছে? অনিমার কথা শুনে নিহান এবার হেসে দিল। নিহানকে হাসতে দেখে অনিমার ভুরু কুঁচকে এলো। এটা কি হাসির কথা ছিল যে নিহান হাসছে? আমি কি কোনো হাসির কথা বললাম যে আপনি হাসছেন? নিহান হাসতে হাসতে বলল, হ্যাঁ, তা না হলে কি? এটা কিভাবে হাসির কথা হলো? নিহান হাসি থামিয়ে বলল, আপনি যে মেয়েটার কথা বলছেন, আমার ফার্স্ট লাভ, ওই মেয়েটার সাথে তো আমার কোনো যোগাযোগই নেই। তাহলে ওই মেয়েটা কি করে আপনাকে নাম বলতে মানা করবে? অনিমা কিছু না বলে চুপ করে রইল। নিহান বুঝলো অনিমা জেলাস ফিল করছে। জেলাস ফিল আরো করানোর জন্য নিহান বলল, আসলে ওকে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবে এই পর্যন্ত কাউকেই ভালোবাসতে পারিনি। তাহলে গতকাল রাতে যে আমাকে বললেন আমাকে ভালোবাসেন, সেটা কি মিথ্যে ছিল? আপনাকে ভালোবাসি না এটা কে বললো? আমি বলেছি ওর মতো কাউকে আর ভালোবাসতে পারিনি। কথাটার মানে কি এটা বোঝায় না আপনি গতকাল রাতে মিথ্যা বলেছেন? না, আমি ওকে যেমন ভালোবাসি আপনাকে তেমন ভালোবাসি। অনিমার রাগ হলো। মনে হলো নিহান আসলেই ক্যারেক্টারলেস, নইলে একসাথে দুইজনকে কিভাবে ভালোবাসে। মুখ গম্ভীর করে বলল, আমাকে আপনার ভালোবাসতে হবে না, ওই মেয়েকে ভালোবাসেন তাহলেই হবে। আচ্ছা। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে গেল। ওর কথায় রাজিও হয়ে গেল। অনিমা কথা বলা থামিয়ে ওয়াশরুমে চলে গেল। এছাড়া আর কোনো উপায় ছিল না। অনিমার কাণ্ড দেখে নিহান হেসে দিল। আহারে, বোকা মেয়েটা জানেও না সে কার উপর রাগ করছে। বাথরুমের আয়নার সামনে নিহানকে ইচ্ছা মতন বকে বাথরুম থেকে বের হলো। সামনে তাকাতেই দেখলো নিহান অরিনের সাথে খেলছে। কই, লোকটাকে দেখে তো বোঝাই যায় না লোকটা তলে তলে এমন, বাইরে এমন ভাব দেখায় যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কি ভাবছেন? নিহানের কথায় হুঁশ আসলো অনিমার। হঠাৎ নিহান বসা থেকে উঠল, এগিয়ে গেল অনিমার দিকে। অনিমার ভুরু কুঁচকে এলো। এই লোক এখন ওর দিকে এগিয়ে আসছে কেন? কয়েক পা এগিয়ে অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। ওদের মাঝে এখন আর কয়েক ইঞ্চির দূরত্ব। অনিমা পিছাতে পিছাতে ওয়াশরুমের দরজার সাথে পিঠ লেগে গেল। অনিমাকে অবাক করে দিয়ে নিহান হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটের সুইচ বন্ধ করে দিয়ে সরে এসে বলল, দিনের বেলা যে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যেতে হয় সেটা আজ জানলাম। অনিমা মনে মনে নিজেকে বকলো, লাইট কখন জ্বালালো সে? এমন ঘটনা কেন ঘটছে তার সাথে? ভুলে মেবি জ্বালিয়ে ফেলেছে। ধন্যবাদ বন্ধ করে দেওয়ার জন্য। নিহান হেসে বলল, আরে ইটস ওকে। অনিমা অপ্রস্তুত হেসে বিছানায় বসে পড়ল। নিহানও কিছু না বলে বাইরে বেরিয়ে গেল। দাদির রুমের সামনে গিয়ে দরজা নক করতে দাদি বললেন ভেতরে আসতে। নিহান রুমে ঢুকে বলল, দাদি, আজ বিকালে আমরা চলে যাব। দাদি চেয়ারে বসেছিলেন। নিহানের কথায় অবাক হয়ে বললেন, সে কি, গতকাল রাতেই না এলি, আজই চলে যাবি? অন্তত একটা দিন থাক, তোর বউকে নিয়ে ঘুরে আয় কোথাও থেকে। মেয়েটা তো আশেপাশের কিছুই দেখলো না। আমি জাস্ট একদিনের ছুটি নিয়ে এসেছি হাসপাতাল থেকে, আর অরিনও তো ছোট। এই অবস্থায় অনিমা কি করে ঘুরতে বের হবে? অরিন একটু বড় হোক, তারপর আমরা সবাই মিলে আসবো। টানা 1 সপ্তাহ থাকবো। আশেপাশে সব কিছু অনিমা আর অরিনকে ঘুরে দেখাবো। আচ্ছা যা, আজকে তোকে তো আর আটকাতে পারবো না। একদিন তোর মা তোকে আসতে দেয়নি তোর লেখাপড়ার ক্ষতি হবে বলে।
আর এখন তুই আসবি না তোর বিয়ে হয়েছে বলে, অরিন ছোট বলে, ওরাই তোর সব, আমরা কেউ কিছুই না তোর কাছে। নিহান কিছুটা এগিয়ে দাদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দাদির কোলে মাথা রেখে বলল, এরকমটা কেন বলছো? আম্মু না চাইলেও আমি চুরি করে লুকিয়ে যে কতবার এসেছি সেটা ভুলে গেছো? দাদি কোনো কথা বলল না। অরিন বড় হোক, প্রতি বছরে একবার আসবো, ছুটি পেলেই চলে আসবো। আর তুমি তো অনিমাকে দেখতে চেয়েছিলে, আমি ওকে নিয়ে এসেছি। তোমার মন খারাপ দেখে আমি ঢাকায় চলে গেলেও শান্তি পাবো না। একটু বোঝার চেষ্টা করো। হয়েছে যা, কিন্তু অরিন বড় হলে আসবি কিন্তু। নিহান মিষ্টি হেসে বলল, অবশ্যই। নিহান ট্রেন স্টেশনে টিকিট কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়ে আছে, আর অনিমা একটু দূরে। টানা 10 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে টিকিট পেয়ে অনিমার কাছে যেতেই অনিমা বলল, আসার সময় তো বাসে করে এসেছিলেন, তাহলে এখন ট্রেনে করে যাচ্ছেন যে? ট্রেনে করে গেলে তাড়াতাড়ি হবে, আজকে নাইট ডিউটি আছে আমার, যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারলেই বাঁচি। কিছু একটা ভেবে আবার বলল, আপনার ট্রেনে যেতে অসুবিধা আছে? না, কি অসুবিধা থাকবে, জাস্ট জিজ্ঞাসা করলাম, এই আর কি। ট্রেনে উঠতে পারবেন তো? বলতে না বলতেই ট্রেন এসে পড়লো। অনিমা একবার ট্রেনের দিকে তাকিয়ে বলল, পারবো। নিহান অরিনকে অনিমার কাছ থেকে নিজের কোলে নিয়ে নিল। নিজে ট্রেনে উঠে তারপর হাত বাড়িয়ে দিল অনিমার দিকে। অনিমা একবার নিহানের দিকে তাকাচ্ছে, আরেকবার হাতের দিকে। নিহান বিরক্ত হয়ে বলল, কি হলো, হাত ধরছে না কেন? ট্রেন ছেড়ে দিবে তো? অনিমার ডান হাত এগিয়ে নিহানের হাতে হাত রাখলো। সিটে বসে শান্তির নিঃশ্বাস ফেললো। কিছুক্ষণ বাদে ট্রেন তার নিজ গতিতে চলতে লাগলো। অনিমা একবার নিহানের দিকে তাকালো। অনিমার এই মুহূর্তে অনেক জানতে ইচ্ছে করছে, নিহান যাকে ভালোবাসতো সে দেখতে কেমন, নিশ্চয়ই সুন্দরী। বুঝালো নিজের মনকে যে মেয়েটা সুন্দরী, কারণ এই মুহূর্তে এসে এই প্রশ্ন করাটা মানায় না। উফ, এতদিন তো প্রশ্নগুলো মাথায় আসেনি, তাহলে এখন একের পর এক কেন ওই মেয়েকে নিয়ে প্রশ্ন জাগছে মনে? নিহান কি ভাববে? নিশ্চয়ই ভাববে আমি ওই মেয়েটাকে নিয়ে অনেক কৌতূহল। বিরক্তিকর। মন বলছে জিজ্ঞাসা করতে, ওর অধিকার আছে জানার। আর ব্রেন বলছে কি দরকার পুরনো অতীত নিয়ে ঘাটাঘাটি করার, সবার জীবনেই কেউ না কেউ থাকে, নিহানও এর ব্যতিক্রম নয়। সোহানের প্রেমের বিষয়টা তো স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল, তাহলে নিহানের পুরনো প্রেমের কথা মানতে পারছে না কেন? কই, যখন সোহান বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তখন তো সেই ওই মেয়ের বিষয়ে জানার এক ফোঁটাও আগ্রহ দেখায়নি। বরং মেয়েটার মুখ যাতে না দেখতে হয় সেজন্য তাড়াতাড়ি ভোর না হতেই বাড়ি ছেড়েছিল। তাহলে নিহানের ক্ষেত্রে এত তফাৎ কেন? শেষমেশ নিজের মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে বলেই ফেলল, ওই মেয়েটা দেখতে কেমন ছিল? অনিমার কথা শুনে নিহান ভুরু কুঁচকে বলল, কোন মেয়ে? অনিমার রাগ হলো। এই ছেলের জীবনে কয়টা মেয়ে ছিল যে সে চিনতে পারছে না কোন মেয়ে? দাঁতে দাঁত চেপে বলল, যে মেয়ে আপনার প্রথম ভালোবাসা ছিল, 15 বছরের ভালোবাসা। নিহান বুঝতে পেরে বলল, সুন্দর ছিল, প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম, তাহলে বুঝুন কেমন সুন্দর। ও আচ্ছা। অনিমাকে জ্বালাতে নিহানের ভালো লাগছে, আর একটু জ্বালানোর জন্য বলল, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে ছিল, ওকে দেখার পর আর কাউকে মনেই ধরেনি। অনিমা কোনো উত্তর না দিয়ে জানালার বাইরে তাকালো। কথা বলতে ইচ্ছে করছে না আর। এই ছেলে কেমন, নিজের বউয়ের সামনে অন্য মেয়ের প্রশংসা করছে, বলছে কিনা ওই মেয়েকে দেখার পর আর কাউকে মনে ধরেনি। কেন? ওনার মনের স্পেস কি এতই কম? আপনার ওই মেয়ের প্রতি এত ভালোবাসা দেখে আপনাদের মাঝে নিজেকে কেমন যেন ভিলেন লাগছে। অনিমার কথা শুনে নিহান কিছু না বলে জানালার দিকে তাকিয়ে হাসলো। অনিমাকে বাসার সামনে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল নিহান। নিহানের যাওয়ার দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে ঢুকতেই দেখলো মুক্তা বেগম সোফায় বসে সিরিয়াল দেখছেন। অনিমাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। অনিমা একটা শ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উঠছিল। হঠাৎ পেছন থেকে মুক্তা বেগম বললেন, নিহান কোথায়? ওকে দেখলাম না যে। ওনার রাতের বেলা হাসপাতালে ডিউটি আছে, ফিরতে অনেক রাত হবে। ও, অরিনকে আমার কাছে দিয়ে যাও, ফ্রেশ হয়ে এসো। নিহানের মায়ের কথা শুনে চমকে নিহানের মায়ের দিকে তাকাতেই মুক্তা বেগম বিরক্ত হলেন। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? বাচ্চাটাকে রেখে যাও, ফ্রেশ হয়ে আসো। রহিমাকে বলেছি যাতে তোমার জন্য খাবার রেডি রাখে। অনিমা সিঁড়ি থেকে নেমে কয়েক পা এগিয়ে নিহানের মার দিকে অরিনকে বাড়িয়ে দিল। নিহানের মা হাতে থাকা টিভির রিমোট সামনের টেবিলে রেখে অরিনকে নিজের কোলে নিয়ে নিলেন। অনিমা রুমের দিকে চলে গেল। রাত 12টা। নিহান ঘরে ঢুকতেই দেখলো পুরো বাড়ি অন্ধকার। অবশ্য অন্ধকার থাকারই কথা, সবাই নিশ্চয়ই ঘুমাচ্ছে। গায়ে থাকা সাদা অ্যাপ্রনটা খুলে সোফার উপর রেখে হাতে থাকা ঘড়িটা খুলতে খুলতে ড্রয়িং রুমে লাইট অন করলো। সোফায় বসে কিছুক্ষণ রেস্ট নিল। আজকে অনেক ধকল গেছে তার উপর দিয়ে। ক্লান্তিতে শরীর এক ফোঁটাও নড়তে চাচ্ছে না, ইচ্ছা হচ্ছে এখানেই শুয়ে ঘুমিয়ে পড়তে। শরীরে এক ফোঁটাও শক্তি নেই যেন। শরীরের সাথে যুদ্ধ করে এক প্রকার উঠে পড়লো। গরম লাগছে অনেক। গোসল করতে হবে ভেবেই নিজের রুমে গিয়ে আলমারি থেকে ট্রাউজার আর গেঞ্জি বের করলো। তাওয়াল নিতে গিয়ে চোখ পড়লো ঘুমন্ত অনিমার দিকে। এগিয়ে গিয়ে বসলো ফ্লোরে হাঁটু মুড়ে।
গালের ওপরে চুল পড়ে আছে, আর এজন্যই বারবার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলছে। নিহান হেসে ডান হাত বাড়িয়ে দিয়ে চুলগুলোকে সরিয়ে দিল। আপনি জানেন অনিমা, আপনি লাখে একজন। লাখ লাখ মানুষের মাঝে দাঁড় করিয়ে যদি বলা হয় যে কোনো একজনকে চুজ করতে, আমি আপনাকে চুজ করব। কবে চিনবেন আমাকে? কবে আমাকে একটু বেশি না একটু ভালোবাসবেন? ওই সময়টার জন্য আমি দিন দিন লোভী হয়ে যাচ্ছি। এই লোভ কিছুতেই কমছে না। তার উপর গতকাল আমার কাছে এসে আমার লোভটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এই লোভ কমানোর সম্পূর্ণ ভার আপনার অনিমা, কারণ আমার লোভের কারণ একমাত্র আপনি। আমি অপেক্ষা করব সেদিনটার জন্য, যেদিন আপনি নিজ থেকে আমার কাছে এসে ধরা দেবেন। বলেই অনিমার দিকে একটু ঝুঁকে অনিমার কপালে ঠোঁট ছোঁয়ালো। বেশ কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রেখে দাঁড়িয়ে পড়ল শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। বাথরুমে চলে যেতেই অনিমা উঠে বসলো। বড় একটা শ্বাস নিল। নিহান কি বলল এসব? অরিন একটু আগেই জেগে গিয়েছিল, কান্না করছিল। কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে চোখ দুটো বন্ধ করতেই নিহানের আসার শব্দ শুনল। চোখ মেলতেই যাবে, হঠাৎ নিহান এসে সামনে বসে কথাগুলো বলাতে আর চোখ খোলেনি। লম্বা শাওয়ার নিয়ে ট্রাউজার পরে তাওয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো ওয়াশরুমের দরজা বন্ধ করে। একটু সামনে যেতেই দেখলো অনিমা হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এইমাত্রই গরম করেছে খাবারগুলো, কারণ প্লেট থেকে ধোঁয়া বেরোচ্ছে। অনিমা চোখ তুলে তাকাতেই নিহানকে এমন খালি গায়ে দেখে চিৎকার দিতেই যাবে, হঠাৎ নিহান দৌড়ে এসে অনিমার মুখ চেপে ধরলো। এত রাতে চিৎকার করলে মানুষ কি ভাববে? অনিমা ইশারায় বলল যাতে মুখ থেকে হাত সরায়। নিহান হাত সরিয়ে তাড়াতাড়ি করে হাতে থাকা টি শার্টটা পরে ফেললো। সরি, আসলে টি শার্টটা ভিজে গিয়েছিল, তাই এসেছিলাম আরেকটা টি শার্ট নেওয়ার জন্য। আর তাছাড়া আমি ভেবেছিলাম আপনি ঘুমাচ্ছেন, তাই খালি গায়ে বেরিয়ে এসেছিলাম। অনিমা কিছু না বলে বিছানার ওপর খাবার ট্রে রেখে দিল। বলল খেয়ে নিন, দুপুর থেকে তো মনে হয় কিছুই খাওয়া হয়নি। নিহান খাবার খেতে বসে পড়লো। খাওয়া শেষ করে বলল, অনিমা আপনি কি জানেন আপনি ধীরে ধীরে আমার প্রেমে পড়ে যাচ্ছেন? অনিমা কিছু না বলে বিছানায় খাবারের ট্রে রেখে বলল, খেয়ে নিন, দুপুর থেকে মনে হয় তো না কিছু খেয়েছেন। কথাটা শুনে নিহানের মনে হলো আসলেই দুপুর থেকে কফি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আর তাছাড়া খাবারের কথা শুনতেই নিহানের পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর তাই না ভেবে নিহান খাবার খেতে বসে পড়ল। এক লোকমা ভাত মুখে দিতে গিয়েও কিছু একটা মনে করে বলল, আপনি খেয়েছেন? নিহানের কথাটা শুনে অনিমা নিহানের দিকে তাকালো। মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা। রাত তখন 1:20। টেবিলে খাবার নিয়ে অনিমা বসে আছে চেয়ারে। সোহানের জন্য মূলত অপেক্ষা করা। কিছুক্ষণ বাদে বাদেই ঘুমে ঢলে পড়ছে টেবিলে। খুব কষ্ট করে চেষ্টা করছে সে চোখগুলোকে খোলা রাখার। কিছুক্ষণ বাদেই কলিং বেলের আওয়াজ শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতেই সোহান ভিতরে ঢুকলো। সোফায় বসলো জুতা খুলতে। অনিমার সামনে দাঁড়িয়ে বলল, খাবার টেবিলে দেওয়া আছে, খেয়ে নাও। সোহান জুতা খুলতে খুলতে বলল, খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি, বলেই রুমের দিকে চলে গেল। অনিমা সোহানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের সামনে এগিয়ে খাবারগুলোকে ঢেকে ফ্রিজে রেখে দিল। ভেবেছিল একসাথে খাবে। কিছুক্ষণ আগেও পেটে খিদে ছিল, কিন্তু এখন কোনো খিদে অনুভব করছে না সে। মন শুধু বলছে সোহান একবারও জিজ্ঞাসাও করলো না সে খেয়েছে কিনা। ফোন করে বলে দিলেও তো পারতো, তাহলে তো খেয়ে নিত সে। একরাশ অভিমান নিয়ে রুমে গেল। বিছানায় ওপাশ ফিরে শুয়ে পড়ল। একবার পেছন ফিরে তাকালো, সোহান ঘুমিয়ে আছে। মুখ ফিরিয়ে নিল সে। কান্না পাচ্ছে ওর, রাগে নাকি কষ্টে কে জানে। কি হলো, খেয়েছেন কিছু? নিহানের ডাকে হুঁশ ফিরে আসলো। মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ আপনি খেয়ে নিন। নিহান ভালো করে অনিমার দিকে তাকালো। না, খেয়েছে বলে তো মনে হয় না, নয়তো মুখটা শুকনা থাকতো না। তবুও বলল, আমি বুঝবো কিভাবে আপনি খেয়েছেন? মানে আমার প্লেটে ভাত অনেক বেশি দিয়েছেন, এত ভাত আমি খেতে পারবো না। বলেই প্লেটের ভাত মাঝ বরাবর ভাগ করলো। বা পাশেরটা আমার আর ডান পাশেরটা আপনার। অনিমা অবাক হয়ে বলল, আমি খেয়েছি তো। আপনি পুরো খাবার খান, আমার পেটে জায়গা নেই। নিহান ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কয়টায় খেয়েছেন? 9টার দিকে। নিহান এবার পাশ ফিরে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন কয়টা বাজে? 4 ঘন্টা হয়ে গেছে। আপনার পেটের ভাত হজম হয়ে গেছে, খেলে কোনো অসুবিধা হবে না। জাস্ট অর্ধেক ভাতই তো, 3-4 লোকমাতে শেষ হয়ে যাবে। নিন হা করুন। কিন্তু আমি হা করতে বলছি, 3-4 লোকমা খেলে আপনার পেট ফেটে যাবে না? নিন হা করুন, আমার হাত ব্যথা করছে। অনিমা না চাইতেও হা করলো। নিহান হেসে লোকমা এগিয়ে দিল অনিমার দিকে। অনিমা মুখে ভাত নিয়ে মনে মনে বলল, এই লোক ওকে কয়দিনেই মোটা বানিয়ে ছাড়বে শিওর। নিহান অনিমাকে অর্ধেক ভাত খাইয়ে বলল, এবার আমার কাছে মনে হচ্ছে কিছু খেয়েছেন আপনি। বলেই নিজের প্লেটের ভাত শেষ করে উঠে কিছু দূর এগিয়ে আবার পেছন ফিরে বলল, অনিমা আপনি কি জানেন আপনি ধীরে ধীরে আমার প্রেমে পড়ে যাচ্ছেন? অনিমা অবাক হয়ে বলল, কি? নিহান হেসে বলল, সময় হলে বুঝবেন। বলেই কিচেনে চলে গেল হাত ধুতে। অনিমা এখনো সেভাবেই বসে আছে। নিহান হাত ধুয়ে এসে অনিমাকে বসে থাকতে দেখে বলল, কি হলো, মুখ ধোবেন না?
মুখ ধুতে বললাম। ও হ্যাঁ যাচ্ছি বলেই কিচেনের দিকে চলে গেল। কিচেনে গিয়ে কল ছেড়ে দিল। আচ্ছা, ও কি সত্যি নিহানের প্রেমে পড়ে যাচ্ছে, নাকি জাস্ট নিহানের ব্যবহারগুলো ভালো লাগছে? দূর, কিছুই বুঝতে পারছে না। কোনো মতে মুখ ধুয়ে রুমে ঢুকতেই দেখলো নিহান অলরেডি নিচে বিছানা পাতার জন্য চাদর বের করে ফেলেছে। অনিমা একবার নিহানের দিকে তাকিয়ে বিছানায় বসে বলল, আচ্ছা আপনার নিচে শুতে অসুবিধা হয় না? নিহান চাদরের ভাঁজ খুলছিল। অনিমার কথা শুনে বলল, না তো, কেন? একটা কিছু ভেবে বলল, আপনি কি বাই এনি চান্স আমাকে বেডে শুতে বলছেন? অনিমা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনার বেড, আপনি চাইলে শুতেই পারেন। নিহান খুশি হয়ে বলল, তাহলে কি এখন আমি বেডে শুবো? আপনার কোনো অসুবিধা হবে না তো? আমার আবার কিসের অসুবিধা হবে? এই বেড যথেষ্ট বড় আছে, শুধু 3 জন না 5 জনের জায়গা হয়ে যাবে। নিহান চাদরটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল। অনিমা অন্য পাশ ফিরে শুয়ে আছে, মাঝে অরিন আর তার পাশে নিহান। নিহান অরিনের দিকে ফিরে আছে। কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে বলল, গুড নাইট। অনিমা অরিনকে নিয়ে হাসপাতালে এসেছে। হাসপাতালের ভেতরে ঢুকতেই অরিন কান্না করে দিল। আশেপাশের সবাই একবার তাকিয়ে যে যার মতো চলে গেল। অনিমা অরিনকে কান্না করতে বারণ করলো। অরিনের কান্না থামাতে থামাতে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। হঠাৎ কেউ একজন হাত ধরে টেনে পাশে নিয়ে আসলো। অনিমা অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই নিহানকে দেখলো। নিহানও অবাক হয়েছে অনিমাকে দেখে। অনিমার সামনে তাকিয়ে দেখলো হুইল চেয়ারে করে একজন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। অনিমার বুঝতে বাকি রইল না তার হাত ধরে টান দেওয়ার কারণ। দেখে শুনে হাঁটবেন তো, আমি না দেখলে কি হতো? কিছুক্ষণ থেমে আবার জিজ্ঞাসা করলো, এখানে কেন এসেছেন? কোনো সমস্যা হয়েছে? না না, আসলে আপনার মা জিজ্ঞাসা করছিলেন অরিনকে কোনো টিকা দেওয়া হয়েছে কিনা। পরে আমারও মনে পড়লো, আসলেই তো অরিনকে কোনো টিকা দেওয়া হয়নি। বলার পর উনি বললেন এই হাসপাতালে আসতে অরিনকে টিকা দেওয়ার জন্য। তাই? শিট, আমারও তো মনে ছিল না। সমস্যা নেই, সময় আছে এখনো। অরিন কান্না করছে কেন জানি না, হুট করে কান্না করতে শুরু করলো, থামাতেই পারছি না। আমার কাছে দিন ওকে, আর আমার সাথে আসুন। অনিমা অরিনকে নিহানের কোলে দেওয়ার কিছুক্ষণ বাদেই অরিনের কান্না থেমে গেল। আশ্চর্য, ও এত করে চেষ্টা করলো, থামাতেই পারলো না, অথচ নিহানের কোলে যেতেই কান্না বন্ধ করে দিল। নিহান অরিনকে নিয়ে কিছু দূর এগিয়ে পিছু ফিরে দেখলো অনিমা এখনো দাঁড়িয়ে আছে সেই আগের জায়গাতেই। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? কি ভাবছেন? চলুন। নিহানের কথায় হুঁশ আসতেই অনিমা নিহানের পিছু পিছু হাঁটা শুরু করলো। লিফটে করে 4 তলায় গিয়ে সাইডে রাখা একটা চেয়ারে অনিমাকে বসালো। অরিনকে অনিমার কোলে দিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি নাম লিখিয়ে আসছি। অনিমা সম্মতি জানালো। একটু ঝুঁকে অরিনকে বলল, কান্না করবে না কেমন, আমার লক্ষ্মী মামনি। অনিমা অরিনকে নিয়ে বসেছিল। নিহান যেতেই পাশে থাকা একটা মেয়ে বলল, আপনার হাজবেন্ড বুঝি? অনিমা প্রথমে থমকে গেল মেয়েটার প্রশ্ন শুনে, পর মুহূর্তে হেসে বলল, জি। প্রেম করে বিয়ে করেছেন? অনিমা এখন কি উত্তর দেবে? ওর বিয়েটা তো না ছিল প্রেম, না ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, কোনোটার মধ্যেই পড়ে না। না, ও তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ? অনিমা চুপ করে রইল। আমার বিয়েটা লাভ ম্যারেজ ছিল। প্রথমে ভালোই, আপনার হাজবেন্ডের মতোই কেয়ারশীল ছিল অনেক। বছর ঘুরতেই লোকটার একদম ব্যবহার পাল্টে গেল। এই যে আমি হাসপাতালে বসে আছি আর আমার হাজবেন্ড ঘরে, অথচ ওনার আমার সাথে আসার কথা ছিল। ভাইয়া মনে হয় আপনাকে অনেক ভালোবাসে। এরকম মানুষ আজকালকার যুগে পাওয়াই যায় না। আঁচলে বেঁধে রাখবেন, কোনোদিন ছুটে যেতে দিবেন না, নয়তো পরে আফসোস করবেন। অনেক লাকি আপনি। দোয়া রইল আপনার জন্য। আর কথাগুলো আপনাকে বড় বোন হিসাবে বললাম, কিছু মনে করবেন না। আরে না না, কি মনে করব, ধন্যবাদ। মেয়েটার কথাগুলো কানে বাজছে। আচ্ছা, নিহানও যদি হুট করে পাল্টে যায়? হয়তো প্রথম প্রথম দেখে যত্ন নিচ্ছে, পর মুহূর্তে নিজের উপর রাগ হলো। কি ভাবছে সে? মানুষটাকে নিয়ে এত খারাপ ধারণা কি করে মাথায় এলো? অরিনের নাম বলতেই সামনে থাকা ছেলেটা চমকে নিহানের দিকে তাকালো। নিহানকে দেখেই বলল, এ কি স্যার, আপনি লাইনে কেন দাঁড়িয়েছেন? আমাকে বললেই তো হতো, আমি সাথে সাথে আপনাকে চেম্বারের ভেতর নিয়ে যেতাম। তার কোনো দরকার নেই। আমি পেশেন্টের গার্ডিয়ান হয়ে এসেছি, অন্যান্যদের মতো ফিস নাও। কিন্তু স্যার যদি বকে আপনার কাছ থেকে টাকা নিলে, তোমার যে দায়িত্ব তা পালন করো। আমি তোমার স্যারের সাথে কথা বলবো। কিন্তু নিহান কিছু না বলে টাকা হাতে ধরিয়ে দিল। অনিমার কাছে গিয়ে বলল, চলুন। অনিমা অরিনকে নিয়ে উঠে দাঁড়ালো। নিহানের পিছু পিছু ঢুকলো ডাক্তারের চেম্বারে। ডাক্তার শ্রেয়া নিহানকে দেখেই বলল, আরে নিহান, আপনি এখানে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে এসেছি টিকার জন্য। শ্রেয়া অবাক হয়ে বলল, বাচ্চা? কার বাচ্চা? নিহান মুচকি হেসে বলল, আমার। আর উনি হচ্ছেন আমার ওয়াইফ মিসেস অনিমা শাহরিয়ার। এটা কিন্তু ঠিক না, আপনি আমাদের কাউকে দাওয়াত দেননি। পরিস্থিতিটা এমন ছিল, দাওয়াত দেওয়ার মতো সময়ই পাইনি। শ্রেয়া অনিমার দিকে তাকিয়ে বললেন, ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও। টিকা দেওয়া শেষ করেন, ওর টিকার কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমি দেখছি, নার্সকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। নার্সকে না, আপনি নিজে টিকা দিন, তাহলে ভরসা পাবো। কিন্তু আমার তো আরো রোগী, প্লিজ। আচ্ছা, আমি টিকা দিয়ে দিব। ইনজেকশন ইনটেক তো, ব্যবহার করো না তো? এই নিয়ে 7 নম্বর প্রশ্ন করলো নিহান।
শ্রেয়া যখনই ইঞ্জেকশন দিতে যাবে তখনই নিহান কোনো না কোনো প্রশ্ন করছে, যেমন তুলা পরিষ্কার কিনা, কোনো ইনফেকশন হবে কিনা ইত্যাদি। শ্রেয়া বিরক্ত হয়ে বলল, ডক্টর নিহান, আমি এইমাত্র আপনার সামনে ইঞ্জেকশনের প্যাকেট খুললাম, তাহলে এটা ব্যবহার করা হয় কিভাবে? আর তাছাড়া আপনি তো জানেন আমরা ইঞ্জেকশন দেওয়ার পর সিরিঞ্জ ডাস্টবিনে ফেলে দেই। জানি, বাট সিকিউরিটির জন্য জিজ্ঞেস করছিলাম। শ্রেয়া আর কিচ্ছু বলে না, ইঞ্জেকশন দিতেই যাবে। আবারও নিহান বলল, ব্যথা পাবে না তো? শ্রেয়া এবার রাগী চোখে একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ঠান্ডা গলায় বলল, ইঞ্জেকশন যেহেতু দিব, হালকা একটু ব্যথা তো পাবেই, আপনি যত বড় ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দেওয়ান না কেন। নিহান বুঝলো শ্রেয়া রেগে যাচ্ছে, যা ওর কথার ধরন দেখে বোঝা যাচ্ছে। ছোটবেলা থেকে ইঞ্জেকশনকে চরম লেভেলের ভয় পায় সে। ডাক্তার হয়েও এ পর্যন্ত কাউকে নিজ হাতে ইঞ্জেকশন দিতে পারেনি, অন্য ডাক্তার অথবা নার্সকে দিয়ে কাজ সারিয়েছে। এক কথায় বলতে গেলে ইঞ্জেকশনে ওর ফোবিয়াই আছে বলে ধরা যায়। যেমন অরিন ওর কোলে, তবুও ওর হাত কাঁপছে, অথচ এখনো অরিনকে ইঞ্জেকশন দেওয়াই হয়নি। অনিমা পাশ থেকে সবটা দেখছে। নিহানের কাঁধে হাত রেখে বলল, অরিনকে ইঞ্জেকশন দিতে দিন, ভয় পাবে না, কিচ্ছু হবে না ওর। নিহান অনিমার দিকে চোখ তুলে তাকালো, শান্ত হলো হৃদয়, মাথা নাড়িয়ে সম্মতি জানালো, যেন এক মুহূর্তে ইঞ্জেকশন থেকে সব ভয়, চিন্তা, আতঙ্ক সব কিছুই হাওয়ায় মিলিয়ে গেছে, কিংবা দৌড়ে পালিয়ে গেছে নিহানের থেকে অনিমার কথা শুনে। মনে সাহস নিয়ে বলল, আপনি আপনার কাজ করুন। শ্রেয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ইঞ্জেকশন নিয়ে এগিয়ে গেল অরিনের দিকে। এটা দেখে নিহান অরিনের চোখ হাত দিয়ে ঢেকে রাখলো, সাথে নিজের চোখগুলো খিচে বন্ধ করে রাখলো। কিছুক্ষণ বাদেই অনিমা বলল, শেষ, এবার চোখ খুলুন। নিহান অবাক হয়ে প্রথমে অরিনের দিকে তাকালো, নিহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হয়তোবা নিহানের করা ব্যবহারগুলো অরিনের ছোট্ট ব্রেন বুঝতে পারেনি। নিহান টানা 5 মিনিট প্রখর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে, কান্না করার অপেক্ষায়। কিন্তু নিহানের অপেক্ষাকে বৃথাই ফেলে অরিন কাদার বদলে হাসি দিল একটা। নিহান অবাক হয়ে বলল, ও কান্না করলো না কেন? ইঞ্জেকশন দেননি? শ্রেয়া হেসে বলল, দিয়েছি তো, তবে আপনার মেয়ে বোধহয় তার বাবার করা কাণ্ড দেখে হেসে দিয়েছে। দেখলেন, আমার মেয়ে পুরো আমার মতো হয়েছে, ইঞ্জেকশনকে ভয়ই পায় না। অনিমা ঠোঁট টিপে হাসলো। কে ইঞ্জেকশন ভয় পায় আর কে পায় না সেটা একটু আগেই বোঝা গেছে। আপনি হাসছেন কেন? কিছু না, এমনি। আচ্ছা, আপনি তো দেখেছেন না অরিন আমার দিকে তাকিয়ে হেসেছে, নাকি আমি ভুল দেখেছি? না, আপনি ভুল দেখেননি, অরিন আপনার দিকে তাকিয়ে হেসেছে। নিহান আফসোসের স্বরে বলল, ইস, অরিনের হাসিটা ক্যাপচার করে রাখা উচিত ছিল ফোনে। মেয়েটা এমন জায়গায় এসে হাসলো, বাসায়ও তো হাসলে পারতো, তাহলে তো ছবি তুলে রাখতে পারতাম। দূর, সমস্যা নেই, পরের বার যখন হাসবে তখন আপনার জন্য ছবি তুলে রাখবো। যাই হোক, আপনি যাবেন কিভাবে? নিচে গাড়ি রাখা আছে। বাহ, বেশ ভালো করেছেন। আমার কিছু কাজ ছিল, নইলে সাথেই যেতাম। সমস্যা নেই, আপনি আপনার কাজ সেরে তারপরে আসুন। অনিমা কেবল অরিনকে দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছিল, আর রহিমা ঘর ঝাড়ু দিচ্ছিল। আপা, এটা কি? অনিমা ঘুরে তাকালো রহিমার হাতের দিকে। ওই দিনের ডায়েরিটা। কোথায় ছিল এটা? এতদিন অনেক খুঁজেছে কিন্তু পাইনি। ভেবেছে নিহান হয়তো বা এটা অন্য জায়গায় রেখে দিয়েছে। ডায়েরিটা হাতে নিয়ে বলল, কোথায় পেলে এটা? আলমারির তলে ছিল, এইমাত্র বাইর করলাম। এটা মনে হয় নিহান ভাইয়ার জিনিস, অনেক দিন ভাইয়ারে এটার মধ্যে লিখতে দেখছি। আচ্ছা, আপনি কাজ করুন, আমি নিহান আসলে ওনাকে দিয়ে দিব। আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, আমি যাই। আচ্ছা, যান। রহিমা যেতেই অনিমা ডায়েরিটার দিকে তাকালো। কালো ছোট ডায়েরি, মলাটে আবার বেঁধে রাখার বেল্ট আছে। এই ডায়েরিতে কি আছে? নিহান প্রায় সময় ডায়েরি নিয়ে কি করত? ওনার প্রাক্তন প্রেমিকা সম্পর্কে লিখত বুঝি। মনের সব দুঃখ, কষ্ট, অভিমান, রাগ এগুলোই কি জমা করে রাখতো এই ডায়েরিতে? অনিমা মলাটের বেলটা খুলল। হঠাৎ মস্তিষ্কে হানা দিল, কি করছে সে? অন্য একজনের পার্সোনাল ডায়েরি খুলে পড়ছে। এতটা অধপতন কবে কোন সময় হলো তার? না না, এভাবে অন্য কারো জিনিসে হাত দেওয়া উচিত না। কিন্তু মন বলছে, কি হবে দেখলে? ওর তো অধিকার আছে দেখার। আর তাছাড়া ওই মেয়েকে দেখতে অনেক ইচ্ছা করছে, যাকে একজন পুরুষ 15 বছর ধরে ভালোবেসে এসেছে, তাও কিনা নিহানের মতো মানুষ। মনকেই প্রাধান্য দিল অনিমা। ওপরের কভার খুলতেই দেখলো স্ক্র্যাচ করা ছবি আঁকা। একটু ভালো করে লক্ষ্য করতেই চমকে উঠল, এগুলো তো ওর ছোটবেলার ছবি। নিহান কিভাবে ওকে ছোটবেলা থেকে চেনে? বাসের সিটে কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে গানগুলোকে অনুভব করা অনিমার মুহূর্ত, ছাদের গাছগুলোতে পানি দেবার মুহূর্ত, হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে কান্না করার মুহূর্ত, হাসতে থাকার মুহূর্ত, সবগুলোর ছবি নিহান এঁকে রেখেছে এখানে। কয়েক পেজ উল্টাতেই দেখলো ছোটদের মতো গোটা হাতে লেখা। তাতে লেখাটায় চোখ বুলালো, আমি আপনাকে মিস করছি অনিমা। লেখাটা পড়তেই ভুরু কুঁচকে এলো। পরের পেজ উল্টাতেই দেখলো, আপনি বলেছিলেন আমাকে এই ডায়েরিতে যাতে আমি আমার সব আনন্দকর মুহূর্তগুলো লিখি,
পরবর্তীতে দেখা হলে যেন আপনাকে দিই, কিন্তু আমি আনন্দকর মুহূর্তগুলো মনে করতে পারছি না। আপনি বলেছিলেন চোখ বন্ধ করলে যেই মুহূর্তটা চোখের সামনে ধরা দেবে সেটাই সব থেকে আনন্দের মুহূর্ত। আমি চোখ বন্ধ করলেই বারবার আপনার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসে। তাহলে কি ধরে নেব আমার সব থেকে আনন্দকর মুহূর্তগুলো আপনার সাথে কেটেছে, যার কারণে অন্যান্য আনন্দকর মুহূর্ত চোখের সামনে ধরা দিচ্ছে না? অনিমা, আপনি কি জানেন আপনি আমার লাইফে এক ঝাঁক জোনাকির মতো ছিলেন। আমি যে সময় বিপদে পড়তাম আপনি এসে বাঁচাতেন, আমায় সাহায্য করতেন। ভীতু আমিটাকে সাহসী করে তুলেছেন আপনি। আমার ডাক্তার হবার পেছনে বাবা মার পর আপনার অবদান ছিল সবচেয়ে বেশি। আপনি হয়তো অবাক হচ্ছেন কথাটা শুনে, তাই না? আচ্ছা বেশ, আপনাকে বুঝিয়ে বলছি। বাবা মার ঝগড়ার মধ্যে আমি যখন বেড়ে উঠছিলাম তখন আমার মাঝে একটা সত্তাও বেড়ে উঠছিল, স্বার্থপর, পাথরের মতো কঠিন, রাগী মনের, চুপচাপ স্বভাবের সত্তা। আর তারপরেই আমার জীবনে আপনার আগমন ঘটল। আপনার আগমনটা ঝড়ের থেকেও প্রখর শক্তিশালী ছিল। ঝড় সবকিছু উড়িয়ে নেবার পর হালকা হলেও থেকে যায় সেসব জিনিসের অস্তিত্ব যা সে উড়িয়ে নিয়েছে। আপনার আগমনও ঝড়ের মতো আমার সেসব বাজে অভ্যাসকে আমার থেকে উড়িয়ে নিয়ে গেছে। একটা কণাও আমার মাঝে নেই সেসব অস্তিত্বের। আর আপনি তো নিশ্চয়ই জানেন, একজন ডাক্তার হতে হলে আগে তাকে কোমল স্বভাবের মানুষ হতে হয়। রোগীদের রোগ সম্পর্কে আগে ভালোভাবে অবহিত হওয়ার জন্য তাকে আগে রোগীদের সাথে ভালোভাবে মিশতে হয়। আমি যদি আগের মতো থাকতাম তাহলে আমার কাছে একটা রোগীও আসতো না, বেয়াদব ভেবে চলে যেত। আপনি আমার সেসব মুহূর্তের সাক্ষী, যেসব মুহূর্ত আমি আপনি ছাড়া আর কারোর সাথে ভাগাভাগি করতে চাই না। আপনি যেমন আমাকে সব রকম পরিস্থিতিতে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন, আমার মনে সাহস জুগিয়েছেন, তেমনি করে যদি সম্ভব হয় তাহলে আমিও আপনার পাশে থাকব, সাহায্য করব, আপনার মনে সাহস যোগাবো। এর জন্য যদি সারা পৃথিবীর মানুষের সাথে আমাকে যুদ্ধ করতে হয় আমি তাতেই রাজি আছি, শুধু আপনি আমার পাশে থাকবেন। যে করেই হোক আপনাকে খুঁজে বের করবই আমি, যে করেই হোক। আমি আমার কথা রেখেছি, আপনাকে খুঁজে বের করেছি। 15 বছর আগের চেহারা আর এখনকার চেহারায় খুব বেশি তফাৎ না থাকলেও আগের মতো এখন আপনার চেহারায় চাঞ্চল্য ভাবটা নেই। কেমন যেন শান্ত হয়ে গেছেন আপনি, চেহারায়ও খুশির ছাপ নেই, ঠিক আগের মতো। আমি জানি না এর কারণ কি, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে আমি আগের মতো হাসি খুশি রাখার চেষ্টা করব। চঞ্চলতা ফিরিয়ে না আনতে পারলেও ঠোঁটের কোণে হাসি তো আনতে পারবো। আমি জাস্ট সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, আপনার হাসি দেখার জন্য। অনেক মিস করছি আপনার হাসিটাকে। আমাকে একটু ভালোবাসলে কি হয় অনিমা? আপনি জানেন আমি আপনার মায়া আটকে গেছি। আমি চাই চিরকাল এভাবে আপনাতে আসক্ত হতে, আপনাতে ডুব দিতে। আপনি আমার মায়া কবে পড়বেন, কবে আমাকে ভালোবাসবেন? অনিমা লেখাটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। ডায়েরির বাকি পেজগুলো উল্টালো, আরো অনেক কিছু লেখা, আর সেই সব কিছুই অনিমাকে নিয়েই। ঘুমন্ত অরিনকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। বসা থেকে উঠে কয়েক পা এগিয়ে ডায়েরিটা যেখানে ছিল সেই ড্রয়ারে রেখে দিল। ইস, কি বোকা সে! মাহিরকে চিনতেই পারেনি, অথচ মাহির ঠিকই চিনে নিয়েছে তাকে। আর সবচেয়ে বড় কথা হলো, এতদিন সে নিজেকে নিয়েই হিংসা করছিল, নিজেকে নিজেই বকছিল। রাগে মাথার 2 হাত দিয়ে মাথার চুলগুলোকে এলোমেলো করতে লাগলো। কি হয়েছে অনিমা, আপনি এমন করছেন কেন? কথাটা শুনেই অনিমার সামনে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে অনিমার দিকে তাকিয়ে। শরীর খারাপ লাগছে আপনার? অনিমা কয়েক পা এগিয়ে গেল নিহানের দিকে, চোখে চোখ রেখে বলল, কিছু না, এমনি মাথা ব্যথা করছিল। মাথা ব্যথা করছে? জ্বর এলো নাকি? বলেই অনিমার কপালে হাত ছোঁয়ালো। কই না তো, টেম্পারেচার ঠিকই আছে। আপনি ফ্রেশ হন, আমার মাথা ব্যথা একটু পরেই চলে যাবে। শিওর? নইলে পেন কিলার খেয়ে নিব। নিহান তার জামা কাপড় আলমারি থেকে বের করে ওয়াশরুমের দিকে রওনা হলো। হঠাৎ পেছন থেকে অনিমা বলে উঠল, মাহির। মাহির নামটা শুনতেই চমকে নিহান পেছনে তাকালো। অনিমা আবারও বলল, আমাকে আগে কেন বললেন না যে আপনি ছোটবেলার পিচ্চি মাহির, যে কারোর ধমক শুনলেই ভ্যা করে কেঁদে দিত, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে লাল করে ফেলতো মেয়েদের মতো। নিহানের চোখ বড় বড় হয়ে গেছে বিস্ময়ে। হাত থেকে তোয়ালে কাপড় সব মাটিতে পড়ে গেছে অলরেডি। আপনি কিভাবে? সেটা বড় কথা না, বড় কথা হলো আমি আপনাকে চিনে ফেলেছি। আমাকে বললে কি হতো? আপনাকে আগে বললে আপনি আমাকে বিয়ে করতে রাজি হতেন না, কারণ আপনি আগেই বলেছিলেন যে আপনি আমাকে ছোট ভাইয়ের নজরে দেখেন। তাও আপনার বলা উচিত ছিল, আমাকে জানানো উচিত ছিল আপনার। এতদিন আপনাকে আমি আননোন পার্সনের মতো ট্রিট করে এসেছি। আমার ডায়েরি পড়েছেন তাই না? এভাবে কারো পারমিশন ছাড়া ডায়েরি পড়াটা কি ঠিক? অনিমা হেসে বলল, হ্যাঁ ঠিক না, এটা অন্যায়, বাট ডায়েরিটা কিন্তু আপনি আমার জন্যই লিখেছিলেন। অনিমার কথা শুনে নিহান মাথা নিচু করে হেসে দিল। আপনি এখন আমার থেকে লম্বা হয়ে গেছেন, আগে আমার অর্ধেক ছিলেন। মোটেও না, আমি কোনোদিনই আপনার অর্ধেক ছিলাম না, জাস্ট সামান্য খাটো ছিলাম আপনার থেকে।
ওই একই হলো। আমার থেকে তো ছোট ছিলেন, তাই তো বলি আমার এত কিছু আপনি জানেন কি করে। ফার্স্টে আমি আপনাকে স্টকার ভেবেছিলাম। নিহান চোখ ছোট করে বলল, ডাক্তার বুঝি স্টক করে? না, আপনি করেন ভেবেছিলাম। যেভাবে আমার সবকিছু বলে চমকে দিয়েছিলেন আমাকে, আমার জায়গায় যে কেউ থাকলেই ভাবতো যে আপনি তাকে ফলো করছেন। আচ্ছা, মেনে নিলাম আপনার কথা। অনিমা নিহানের কাছে গিয়ে গাল টেনে ধরে বলল, আমি অনেক খুশি হয়েছি জেনে যে আপনি ছোট্ট মাহির। আমার তো বিশ্বাসই হচ্ছে না মাহির এত বড় হয়ে গেছে। হেসে কথাটা বলতেই দেখলো নিহান এক দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা বুঝলো সে কথা বলতে বলতে নিহানের একদম কাছে চলে এসেছে, যে একে অপরের নিঃশ্বাস শুনতে পারছে। অনিমা একপাশে তাকিয়ে পেছাতে লাগলো নিহানের থেকে। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি। বিছানার কাঠের সাথে বাড়ি লেগে পড়ে যেতে নিলেই নিহান তার বলিষ্ঠ পুরুষালী হাত দ্বারা অনিমার কোমর ধরে ফেলল। অনিমা ভয়ে নিহানের শার্ট দুই হাতে খামচে ধরল। চোখ মুখ খিচেই বলল, ছেড়ে দিবেন না প্লিজ, নাইলে পড়ে যাব। নিহান অনিমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছেড়ে দিব বলল কে? নিহানের কথা শুনি অনিমার চোখ দুটো খুলল। নিহানকে এত কাছে দেখে বুক ধক করে উঠল। দূরে সরার জন্যই তো সরে আসতে চেয়েছিল, কিন্তু তার বদলে নিহানের আরো কাছে এসে পড়েছে। এভাবে যে আমার কাছে আসছেন, কাজটা কি ঠিক করছেন অনিমা? সেদিন আমার ঠোঁটে চুমু খেলেন, আর আজ? নিহান কিছুক্ষণ চুপ থেকে অনিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলো। অনিমার ঠোঁটের দিকে কিছুক্ষণ নেশার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনি কি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন? মোটেও এ কাজ করবেন না। আমি নিজেকে কন্ট্রোলে রাখছি বলে ভাববেন না সব সময় কন্ট্রোলে থাকবো। একদিন কন্ট্রোললেস হয়ে গেলে বিষয়টা আই থিঙ্ক আপনার জন্য শুভকর হবে না। কথাটা শুনেই অনিমা তড়িৎ গতিতে সরে এলো। আমি মোটেও ইচ্ছা করে এমনটা করিনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আপনাকে ধরতে বলেছে কে? পড়লে খাটেই তো পড়তাম। নিহান বুকে হাত গুজে বলল, বেডে তো অরিন শুয়ে আছে, সে খেয়াল আছে আপনার? পড়লে তো ওর ওপরেই পড়তেন। আর আজকেরটা না হয় অ্যাক্সিডেন্ট, বাট সেদিনের কিসটা কি ছিল? ওইটাও ভুলবশত হয়েছিল? কথাটা কানে যেতেই অনিমা সেদিনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এখন ও কি উত্তর দেবে? সেদিনের কিসটা যে ভুলবশত না, ইচ্ছাকৃত ভাবেই দিয়েছে, ওইটা ও নিজেও জানে। হুট করে না শোনার ভান করে বলল, আমাকে যে মারিয়া ডাকছে শুনতে পেয়েছেন? না, আমি শুনতে পেয়েছি, ও আমাকে ডাকছে। আমি যাচ্ছি, আপনিও ফ্রেশ হতে যান। বলেই রুম থেকে বেরিয়ে এলো। অনিমার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফ্লোর থেকে জামা কাপড় উঠিয়ে ওয়াশরুমের ভেতরে চলে গেল। রুম থেকে বেরিয়েই একটা বড় শ্বাস নিল অনিমা। গালে হাত দিতেই দেখলো গরম হয়ে গেছে। আগে নিহানের সাথে এখনকার নিহানের বিস্তর তফাৎ খুঁজে পাচ্ছে। কোনো মিলই নেই দুজনের মধ্যে। কেন ওই দিন যে কিসটা করতে গেল নিহানকে? দূর ভাবি, একা একা বিড়বিড় করছো? হ্যাঁ। মারিয়া অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা বিষয়টা বুঝতেই বলল, তেমন কিছু না। তুমি এলে যে, কোনো দরকার? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম চোখ বন্ধ করে কি বিড়বিড় করছো, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, ভাইয়া কি এসেছে? হ্যাঁ, একটু আগেই, ফ্রেশ হচ্ছে। আমি গেলাম। মারিয়া চলে যেতেই অনিমা কি করবে বুঝলো না। রুমে আবার ফেরত যাবে? না, এর থেকে রান্নাঘরে যাওয়াই ভালো ভেবে রান্নাঘরে গিয়েই দেখলো রহিমা খালা পেঁয়াজ কাটছে। অনিমাকে দেখেই রহিমা অবাক হয়ে বলল, এ কি আপা, আপনি এখানে কেন? কিছু লাগবে? না। তাহলে আজকে আপনি কি রান্না করবেন? খালামা কইলো মাছ ভুনা করতে, এজন্য পেঁয়াজ কাটতাছি। আপনি কি অন্য কিছু খাইবেন? না না, মাছ ফ্রিজ থেকে বের করেছেন? হ, করছি, বেসিনে পানিতে ভিজায় রাখছি। তাহলে আমি এক কাজ করি, মাছ ভেজে দেই, আপনার কাজ আগাবে। এই কি কনাপা, আপনি মাছ ভাজবেন? নিহান ভাই শুনলে রাগ করব। আরে রাগ করবে না, আর অরিন এখন ঘুমাচ্ছে, একা একা বসে থেকে কি করব? রহিমা অবাক হয়ে বলল, আপনি বাচ্চাটারে একা রুমে দিয়ে আসছেন? একা কই, আপনার ভাইজান আছে না, উনি দেখে রাখবে। এমনি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল। নিহান কিছুক্ষণ পর রুমে ঢুকেই দেখলো অনিমা ঘুমিয়ে গেছে, তাই সে নিজেও বিছানার অপর পাশে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল নিহানের। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। জানালার বাইরে তাকিয়ে থেকে অনিমার দিকে তাকাতেই দেখলো অনিমা কানে হাত রেখে কাঁপছে। নিহানের ভুরু কুঁচকে এলো। শোয়া থেকে উঠে অনিমার কাছে গেল। কি হয়েছে অনিমা? নিহানের কণ্ঠ পেতেই চোখ খুলল। কিছু না। কিছু না হলে এভাবে কাঁপছেন কেন? অনিমা কিচ্ছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। নিহান কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এখন অনিমা স্বাভাবিকই আছে, তাই আর কিছু না ভেবে নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। অনিমার দিকে ফিরেই শুয়েছে, অনিমাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ বাদেই আবার বিদ্যুৎ চমকাতেই কেঁপে উঠল অনিমা। নিহান হাত বাড়িয়ে দিয়ে বলল, ভয় লাগলে আমার হাত ধরতে পারেন। অনিমা ফিরে নিহানের দিকে তাকালো। নিহান ইশারায় হাত ধরতে বলল। আমি ভয় পাচ্ছি না। বলতে না বলতেই আবার বিদ্যুৎ চমকাতেই অনিমা নিহানের হাত শক্ত করে চেপে ধরল। নখের আঁচড় নিহানের হাতে লাগতেই নিহান ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। পরক্ষণে ব্যথাটাকে সহ্য করে নিজেও অনিমার হাত চেপে ধরে বলল, ভয় পাবেন না, আমি আছি। সকালে ঘুম ভাঙতেই অনিমা পাশে তাকাতেই নিহানকে চোখে পড়ল।
কিছুক্ষণ নিহানের দিকে তাকিয়ে উঠতেই যাবে, হঠাৎ চোখ পড়ল নিহানের হাতের দিকে। আঙ্গুলের নিচে নখের আঁচড়ের দাগ দেখে ভুরু কুঁচকে এলো অনিমার। রাতে যখন হাত ধরেছিল তখনই নখের দাগ বসে গেছে। অনিমা নিজেকে বকলো। ভালো করে নিহানের হাতের দিকে তাকাতেই দেখলো নখের আঁচড়টা অনেক গভীর। লোকটা সে সময় বলল না কেন যে তার লেগেছে, চুপচাপ সহ্য করে গেছে ব্যথাকে। নিহানের ঘুম ভাঙতে দেখলো অনিমা তাকিয়ে আছে নিহানের দিকে। এ কি, আপনি উঠলেন কখন? শোয়া থেকে উঠে বসতে বসতেই কথাটা বলল। অনিমা কিছু না বলে পাশের সাইড টেবিলের ড্রয়ার থেকে বক্স বের করলো। বিছানা থেকে উঠে নিহানের সামনে গেল। হাঁটু গেড়ে মাটিতে বসে নিহানের হাত নিজের কাছে নিয়ে অয়েন্টমেন্ট লাগাতে লাগাতে বলল, আমি যে আপনার হাতে খামচি দিয়ে ধরেছিলাম, বললেন না কেন টের পাইনি? অনিমা ইচ্ছা করে নিহানের খামচি দেওয়া জায়গায় হাত দিয়ে চাপ দিতেই ব্যথায় চোখ মুখ কুঁচকে নিহান বলে উঠল, আহ, চাপ দিচ্ছেন কেন? ব্যথা পাচ্ছি তো। আপনি না টের পাননি? তাহলে এখন ব্যথা পাচ্ছেন কেন? মিথ্যা কথা বলবেন না, আপনি ইচ্ছা করে চুপ করে থেকেছেন। নিজের ভালো তো পাগলেও বোঝে। নিহান শান্ত কণ্ঠে বলল, আপনার হাত ছেড়ে দিলে আপনি ভয় পেতেন। ভয় পেলে পেতাম। নিহান একটা নিঃশ্বাস ফেলে বলল, কাঁদছিলেন, আমি ঘুমাতে পারছিলাম না, নিজের ঘুমের জন্য চুপ থেকেছি। অনিমা কিছু না বলে ব্যান্ডেজ লাগিয়ে দিল। অনিমা ঘর গোছাচ্ছিল। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো রাত 8টা বাজে। এতক্ষণে তো নিহান এসে পড়ে, তাহলে আজ এত দেরি করছে কেন? ভাবতে ভাবতেই অনিমার মোবাইলে কল এলো। নিহান ফোন করেছে। কল রিসিভ করে বলল, আপনি এত দেরি করছেন কেন নিহান? রাত 8টা বাজে, এখনো বাসায় আসার কোনো নামগন্ধই নেই। আপনি কি অনিমা? অপরিচিত কণ্ঠ শুনেই অনিমার গলা শুকিয়ে এলো। জি, কিন্তু আপনার কাছে এখানে একটু আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার সিটে যিনি ছিলেন ওনার পকেট থেকে ফোনটা পাওয়া গেছে। কল লিস্টে দেখলাম আপনার নাম্বার আগে, তাই কল করলাম। কথা শুনে অনিমার হাত থেকে ফোন পড়ে গেল। পাশেই মারিয়া বসেছিল, অরিনের সাথে খেলছিল। অনিমার এমন আচরণ দেখে অনিমার কাছে এসে বলল, কি হয়েছে ভাবি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিহান ভাইয়ার কি হয়েছে? অনিমা, মারিয়া আর মুক্তা বেগম হাসপাতালের চেয়ারে বসে আছেন। অনিমা এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। মারিয়া অনিমা আর তার মাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ বাদেই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। মারিয়া দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলল, পেশেন্টের কি অবস্থা? আমরা আমাদের মতো চেষ্টা করেছি, এখন জ্ঞান ফেরার আগ পর্যন্ত অপেক্ষা করা লাগবে, এছাড়া আর কিছু বলতে পারছি না। মুক্তা বেগম বললেন, কেবিনে যাওয়া যাবে? এখন যাওয়া যাবে না, পরে যেতে পারবেন, তবে যে কোনো একজন যেতে পারবেন, বলেই চলে গেল। অনিমা নিহানের সামনে বসে আছে। মুক্তা বেগমই পাঠিয়েছেন। মেয়েটার চেহারা দেখা যাচ্ছিল না, তাই ভাবলেন অনিমাকে নিহানের কেবিনে পাঠালে ভালো হবে। নিহানের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, সারা হাতে পায়ে প্লাস্টার করা। অনিমার কান্না পেল খুব। কান্নাটাকে থামিয়ে নিহানের হাত ধরে বলল, প্লিজ উঠে পড়ুন, আমি আপনার জন্য ওয়েট করছি। আপনাকে আমার অনেক কিছু বলা বাকি আছে। আপনাকে এখনো বলা হয়নি যে আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছি। আপনি তো ডায়েরিতে লিখেছিলেন আমার জন্য সারা জীবন অপেক্ষা করবেন। এখন আমার মুখে ভালোবাসি না শুনে চলে যাচ্ছেন। এটা একদমই ঠিক না। আমার মনে অনুভূতি জন্মিয়ে এখন আমার থেকে দূরে চলে যাচ্ছেন। আপনার মতো কেউ আমাকে ভালোবাসেনি, নিজের বাবাও না। প্লিজ আপনি সুস্থ হয়ে উঠুন। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি তো চেয়েছিলেন অরিনের জন্মদিন পালন করতে, অরিনের মুখে বাবা ডাক শুনতে, তাহলে এখন কেন আমাকে আর অরিনকে ছেড়ে চলে যাচ্ছেন? প্লিজ উঠুন, ভালোবাসি আমি আপনাকে। সকালে নিহানের চোখ খুলল। পাশে অনিমা ঘুমিয়ে পড়েছিল। সারা রাত কেঁদে ভোরের দিকে ঘুমালো। নিহানের নড়াচড়ায় অনিমার ঘুম ভেঙে গেল। ঠিক আছেন আপনি? ব্যথা হচ্ছে কোথাও? ডাক্তারকে ডেকে আনছি, বলে চলে যেতে নিলেই নিহান হাত ধরে ফেলল। অনিমা চেয়ারে বসলো নিহানের সামনে। নিহান দুর্বল কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন অনিমা? চোখ মুখ কেমন লাগছে কেন? অনিমার কান্না পেল। লোকটার এ অবস্থায়ও তার খবর নিতে ভুলছে না। ভালো আছে কিনা জিজ্ঞাসা করছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। কি গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছি নাকি? মোবাইলে কল এসেছিল, সেটা ধরতে যেয়ে দেখলাম একটা বাচ্চা আমার গাড়ির সামনে চলে এসেছে। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনি অ্যাক্সিডেন্ট করে বসলেন। অনিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি। নিহান প্রথমে ভাবলো ভুল শুনছে, তাই বলল, কি বললেন শুনিনি। আপনাকে ভালোবাসি। নিহান অবাক হয়ে বলল, আপনি সত্যি বলছেন? মিথ্যা বলছেন না? অনিমা নিহানের কপালে চুমু দিয়ে বলল, এখন বিশ্বাস করেছেন? নিহান ওপর নিচ মাথা নাড়ালো। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ভালোই করেছে, নইলে আপনার মুখে ভালোবাসি কথাটা কোনোদিনও শুনতে পেতাম না। অনিমা রেগে নিহানের বুকে মারল। নিহান ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে বলল, আহ অনিমা, আপনি সব সময় আমার ব্যথা জায়গাতেই মারেন কেন? সকালে খামচি দেওয়ার জায়গায় মারলেন আর এখন বুকে। অনিমা নাক ফুলিয়ে বলল, বেশ করেছি, প্রায় 3 বছর পর। নিহান অরিনকে নিয়ে হাসছে, পাশেই অনিমা। অরিন বায়না ধরেছিল অনেক ঘুরতে নিয়ে যাবার জন্য।
অরিন নিহানের ঘাড়ে বসে আছে আর কিছুক্ষণ বাদে বাদেই বাবা মেয়ে হাসিতে মেতে উঠছে। নিহান কৌতুক বলছে আর অরিন তা শুনে হাসছে। অনিমাও নিহান আর অরিনের খুনসুটি দেখে হেসে দিয়েছে। হঠাৎ অনিমার বাবার সাথে দেখা হয়ে গেল রাস্তায়। অনিমার বাবা অবাক হয়ে অনিমা আর নিহানকে দেখছে। নিহান অনিমাকে বলল, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি অরিনকে আইসক্রিম কিনে দিচ্ছি, ও আইসক্রিম খেতে চেয়েছে। অনিমা সম্মতি জানালো। অনিমা জানে নিহান মিথ্যা বলেছে। অরিন আইসক্রিম খেতে চায়নি, বরং অনিমাকে ওর বাবার সাথে একান্ত সময় কাটানোর জন্যই নিহান এসব কথা বলেছে। অরিন আইসক্রিমের কথা শুনে খুশি মনে বাবার সাথে চলে গেছে। কেমন আছিস মা? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? ভালোই আছো, তোমার আদরের মেয়ের সাথে আছো, খারাপ থাকা তো প্রশ্নই ওঠে না। তুইও তো আমার মেয়ে, কিন্তু তোমার আচরণে কোনোদিন তা প্রকাশ পায়নি। তুমি সব সময় তিথিকেই বেশি গুরুত্ব দিয়েছো আমার থেকে। আসলে তুমি কোনোদিন আমাকে মেয়ে হিসাবে ভাবোইনি। আমি তোমার নিজের মেয়ে হয়েও তুচ্ছ তাচ্ছিল্য করে গেছো। অথচ নিহানকে দেখো, অরিনকে কত সুন্দর করে লালন পালন করছে জানো। অরিনের কোনো কাজ আমার করা লাগে না, সব নিহানই করে। নিহানকে দেখে কেউ বুঝতেই পারবে না যে অরিন ওর নিজের মেয়ে না। ওদের দেখেই আমি বুঝেছি বাবা মেয়ের সম্পর্ক শুধু রক্তের হলেই হয় না। আমি তো কোনোদিন আমার বাবার ভালোবাসা পাইনি, কিন্তু আমার মেয়েটা পাচ্ছে, আর এতেই আমি অনেক খুশি। নিহান আমাকে একটা পরিবার দিয়েছে, সেখানে আমি একটা মা পেয়েছি, একটা বোন পেয়েছি, আর নিহানের মতো স্বামী পেয়েছি। আল্লাহ আমার কপালে এত সুখ রেখেছিল সেটা আমি জানতামই না। আমি অনেক সুখে আছি। কথাগুলো শুনে অনিমার বাবা নিজেকে নিজের কাছে বড্ড অপরাধী লাগছে। আসলেই প্রথম স্ত্রী মারা যাবার পর অনিমাকে কোনোদিন মেয়ের স্নেহ দেয়নি, ভালোভাবে তাকায়নি মেয়েটার দিকে। লজ্জা লাগছে অনিমার সামনে দাঁড়িয়ে থাকতে, তবুও মুখ ফুটে বলল, আমাকে ক্ষমা করে দে মা। অনিমা হেসে বলল, কবে ক্ষমা করে দিয়েছি? তুমি আমাকে তোমার মেয়ে না ভাবতেই পারো, কিন্তু আমি তোমাকে আমার বাবা হিসাবেই ভেবে এসেছি। আর বাবারা যেমনই হোক না কেন, তাদের প্রতি কোনো অভিযোগ রাখতে নেই মনে। আব্বু তুমি এখানে, আর আমি তোমাকে পুরো রাস্তা খুঁজে বেড়াচ্ছি। কথাটা বলে তিথি সামনে তাকাতে অনিমাকে দেখলো। আপু ভালো আছিস? দুলাভাই কোথায়? ওনাকে আমার কিছু বলার ছিল। অনিমা দেখিয়ে দিতেই তিথি গেল। নিহান তাকিয়ে আছে। অরিন আইসক্রিম খেতে খেতে বলল, আব্বু এই মেয়েটাকে? নিহান হেসে বলল, তোমার আন্টি। আন্টি? তিথি হেসে দিল অরিনের কথা শুনে। আমি তোমার আন্টি। নিহানের দিকে তাকিয়ে বলল, ভয় পাবেন না, আমি আজ আপনাকে কোনো খারাপ কথা শোনাতে আসিনি। আপনি বলেছিলেন না, সবার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটে যাকে দেখলে পুরো দুনিয়া থমকে যায়, সবার থেকে আপন মনে হয়। আমি সেই মানুষটাকে পেয়ে গিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় আপনাকে ভালোবাসি, কিন্তু পরে বুঝলাম অনিমার উপর হিংসা আর অপমান বোধ করেই আপনাকে আমার করতে চেয়েছিলাম। আপনার জন্যই আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। ধন্যবাদ। নিহান হেসে বলল, তা সে ছেলেটার নাম কি যে আমার শালীর মন চুরি করে নিল? তাহসান। অনিমার দিকে তাকিয়ে বলল, আপু সামনের মাসে আমাদের বিয়ে, তুই আসবি কিন্তু অবশ্যই। বাসায় ফিরতেই মুক্তা বেগম অরিনকে কোলে নিয়ে অনিমাকে বললেন, এই গরমে খুব কষ্ট হয়েছে না? অনিমা ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। সোফায় বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি। নিহান মুখ ফুলিয়ে বলল, এটা একদমই ঠিক না। কই নিজের ছেলেকে আগে বলবে শরবত খাওয়াবে, তা না করে বৌমাকে আদর করছো। আমিও তো বাড়ি থেকে ঘুরে এসেছি। নিহানের মা হেসে বলল, আমার বৌমাকে নিয়ে হিংসা করা হচ্ছে না, নিজের শরবত নিজে বানিয়ে খা। বলে অরিনকে নিয়ে ভেতরে চলে গেল। অনিমা